তো কারা কারা পরীক্ষা দাওনি আগে একটু হাতটা তোলো দেখি। কারা কারা পরীক্ষা দিতে পারোনি, দাওনি, কারা আছো, কতজন আছো একটু দেখি। একতা ঘোষ পরীক্ষা দাওনি, আচ্ছা। আর বাকিরা কেন পরীক্ষা দাওনি, কেন, কি অসুবিধা? আমার এখানে প্রচন্ড সাইক্লোন হচ্ছিল, তো কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না। আর আমার ফার্স্ট শিফটে পড়েছিল আহমেদাবাদে, তো কোনো ক্যাব ক্যাব কিছু আসেনি। ও, তাহলে একটা সুযোগ, সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেল, কারণ কোয়েশ্চেন্স আমার মনে হলো অনেকটা সহজ হয়েছে। দেখি বাকিরা কি বলো তোমরা। তাহলে একজনই আছো যে পরীক্ষা দিতে পারোনি, আশা করি বাকিরা তাহলে পরীক্ষা দিয়েছো। হুম। আজ নতুন একজন জয়েন করেছে, ও হচ্ছে ময়ূরাক্ষী কর্মকার। ময়ূরাক্ষী হচ্ছে আরবির স্টুডেন্ট, তোমাদের বোধহয় ব্যাচমেট অনেকে তোমরা আছো এখানে যারা। যাই হোক, তো আমরা কতগুলো কোয়েশ্চেন্স তাহলে দেখে নিই কী কী এসেছিল, কেমন কেমন কি প্রশ্ন হচ্ছে, কেমন কি প্যাটার্ন, এবং আমি কি বলেছিলাম সেগুলোর মধ্যে কোথায় কি মিল পাচ্ছ না, সেগুলো একটু তাহলে যাচাই করে নিই। ঠিক আছে, তো তাহলে বলো বাকিদের কোয়েশ্চেন্স কেমন লেগেছে। কোয়েশ্চেন্স কঠিন হয়েছে নাকি সহজ হয়েছে? এক এক করে হাত তোলো শুনি। কার ফার্স্ট শিফটে ছিল, কার সেকেন্ড শিফটে ছিল, সেটা অবশ্যই বলবে। বলো দীপিকা দাস, কোন শিফটে ছিল? ফার্স্ট শিফটে, তাই তো? হ্যাঁ স্যার, আমার ফার্স্ট কোয়েশ্চেন্স কেমন লেগেছে এবং কেমন প্রশ্ন হয়েছে? মানে ফার্স্ট শিফটের কোশ্চেন স্যার অতটা মানে টাফ ছিল না, মানে মডারেট ছিল। মডারেট ছিল আমার যা মনে হয়েছে। আর হুম আইআর কোশ্চেন গুলো হচ্ছে বিএনপি দিয়েছিল, যে কারণে হচ্ছে আমি প্রথমে স্কিপ করে গেছিলাম আর কিছু কোশ্চেন গুলো, যেগুলো পরে পড়বো। হুম ওয়ান লাইনার গুলো একটু করেছি, আমার মনে হচ্ছিল কমন কোশ্চেন ছিল। হুম আমি সবসময় হচ্ছে পেপার টুটা আগে করি, দেন পেপার ওয়ানটা করি। হুম তো আমি অতটা হচ্ছে করে দিতে পারিনি, কারণ হুম আমার তো কোশ্চেন দেখে আমার মনে হয়েছিল যে যেগুলো মানে কিছুদিন আগেও ক্লাস হলো সেগুলো থেকে কোশ্চেন এসছে, যেমন ইনফরমেশন যেটা আছে অর্গানাইজেশন, সেটা হুম থেকে কোশ্চেন এসছে। তো আমি অনেকদিন হয়েছে কোশ্চেন সলভ করতে পারছিলাম না। মনে হয়েছিল যে রিভাইজ করতে পারবে। তো এবারে যখন পরীক্ষার মধ্যে বসে আমার মনে হয়েছিল যে প্রসেস করতে খুব বের হচ্ছিল, হুম বা যদি প্রসেস করতে কন্ট্রোল ছিল, এটা হবে না ওটা হবে, এরকম আমার ব্যাপার হয়েছে। হুম তো করে এসছি। তো মানে জানি না এবার কতটা ঠিক হবে, কারণ হুম জুনের তো জুনের এক্সামে ছিল, সেটা তো অনেক কোশ্চেন ঠিক হয়েছিল। হুম আর এটা ঠিক হবে জানি না, কিন্তু মনে হয়েছে মানে যারা এবার ছিল তাদের এবার হয়ে যাবে, যাদের ফার্স্ট শিফটে ছিল। আর আমি সেকেন্ড শিফটের কোশ্চেন গুলো দেখলাম, স্টাফিটাও দিয়েছি গ্রুপে, আমার মনে হয়েছে যে আমার কাছে কঠিন মনে হয়েছে আর কি। কি হয়েছে তোমারটা? তোমারটা কঠিন মনে হয়েছে? হ্যাঁ, আমার সেকেন্ড শিফটের কোশ্চেন গুলো আমার মনে হয়েছে যে একটু কঠিন এসছে, আমার মানে ফার্স্ট শিফটের তুলনায়, এটা বলছি। আচ্ছা আচ্ছা, না কঠিন মনে হচ্ছে এই কারণে, কারণ তুমি এখানে তো অপশনগুলো দেয়নি, ওই কারণে। এখানেও প্রশ্ন অনেকটাই সহজ এসেছে আমার মনে হলো। আর কারা, আর কাদের কি অভিজ্ঞতা আছে বলো, ফার্স্ট শিফটের অভিজ্ঞতা কাদের কি হয়েছে? কমন কতগুলো পেয়েছো আগে বলো দীপিকা দাস, কমন কতগুলো, যেগুলো তুমি কটা ইউনিট পড়ে গেছিলে? তাই আমি তো কমন পেয়েছি। আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে ওই ওই ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কারদের থেকে আমার কোশ্চেন যতগুলো এসছে, আমার মনে হয় না ওখান থেকে ভুল হতে পারে। কারণ আমি রিভাইজ করে ঠিক আছে, কিন্তু কোশ্চেন দেখে আমার মনে মানে আমার মাথায় এসে গেছে যে এটার অপশনটা কি হতে পারে, কারণ আমি এত সলভ করেছিলাম। আর ওই আম্বেদকরের একটা স্টেটমেন্ট বেস কোশ্চেন এসেছিল, ওটা হয়তো ঠিক হবে কিনা। এমনি কমেন্টসের অনেকগুলো কমন এসছে। আহ মানে অনলাইনের কোশ্চেন ছিল বেশ কয়েকটাই, যেগুলো আর কি মনে হয়েছিল যে হ্যাঁ এটা একদম কারেক্ট হতে পারে এরকম। আর কমন ছিল, ভালোই কমন ছিল আপনার ক্লাস থেকে। কিন্তু আমার এতটুকু খারাপ লেগেছে যে কিছুদিন আগে ক্লাস করলাম স্টেট ফরমেশনে, সেই জিনিসটা যখন দেখলাম স্ক্রিনের মধ্যে কোশ্চেন এসছে, অথচ আমি রিভাইজ করে যাইনি বলে মানে আমার হয়তো ভুল হতে পারে। কারণ আমি মানে ভুলিয়ে ফেলছি যে কোন স্টেটটার আগে মানে ফরমেশন হয়েছে। তো হুম জানি না। তো
তো এটা খারাপ লেগেছিল যে যদি মানে একটু কোশ্চেন সলভ করে দিতাম তাহলে হয়তো ওই অ্যান্সারটা ঠিক হতে পারতো এটাই। হুম 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 ওকে। আর বাকিদের কি অভিজ্ঞতা? বাকিদের কি অভিজ্ঞতা? ঝিলিক জয়েন করেনি না এখনো? ওকে। দেখো আমার মানে কোয়েশনস মানে তোমাদের যে কথাগুলো বলেছিলাম নিশ্চয়ই সেগুলোর সঙ্গে নিজেকে রিলেট পরীক্ষার হলে গিয়ে রিলেট করতে পারছো, এবং এটাও হয়েছে কিনা আমি জানি না, যেগুলো আমি বলেছি বারবার 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 রিপিট করে সেগুলোই কিন্তু কমন এসেছে এবং একেবারে বেসিক জিনিসগুলো। আমি তোমাদের পরীক্ষায় গত লাস্ট যে কোয়েশনসটা এসেছিল আমাদের, যেটা ক্যান্সেল করলো এক্সামটা, অ্যানালিসিস করার সময় কোয়েশ্চেন ছিল, আমি তোমাদের বলেছিলাম যে এখানে দেখো যে তোমাদের অ্যাসারশন রিজনের কোয়েশ্চেন্স নেই, তো এবারেও ছিল না। এবং আমি তোমাদের এই অ্যাসারশন রিজনের কোয়েশ্চেন্স না থাকার কারণ হিসেবে বলেছিলাম যে তোমাদের যত বড় রকমের কনফিউশনসগুলো আসছে বা মেজর যে কনফিউশনসগুলো তৈরি হচ্ছে কোয়েশ্চেন্সগুলোকে নিয়ে, এবং যে কারণে এনটি এর ক্রেডিবিলিটি নিয়ে বা একটা ওয়েট নিয়ে একটা প্রশ্ন উঠছে, কোয়ালিটি নিয়ে একটা প্রশ্ন উঠছে, তো সেই কারণে ওরা করছে কি, মানে যেহেতু ওরাই নিজেরা কোয়েশ্চেন্স দিচ্ছে, তারপরে সেটা নিজেরাই উত্তর চেয়ে জানে, কনফিউজ হচ্ছে অপশন এ এবং অপশন বি এর মধ্যে, নিজেরাই যেহেতু কনফিউজড হচ্ছে, তো ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনফিউশনসটাকে এড়ানোর জন্য তারা কিন্তু ওই কোয়েশ্চেন্সগুলোকে বাদ দিয়েছে। এবং আমি তোমাদের এটাও বলেছিলাম যে ট্রেন্ড এখন কিন্তু এটাই চলবে, এটাই যাবে, যে বা মনে হলো যেমন একটা দুটো কোয়েশ্চেন্স টপিক থেকে কোয়েশ্চেন্স ঢেলে দিয়েছে, বাকিগুলো থেকে কোয়েশ্চেন্স নেই, তাতে আমার মনে হলো যে আগামী এটাও কিন্তু ট্রেন্ড বজায় থাকবে। এবং এটা হয়েছেও তাই, তোমরা দেখবে মোটামুটিভাবে কোনো একটা পার্টিকুলার ইউনিট থেকে কোয়েশ্চেন্স কিন্তু মানে সব দিয়ে দেয়নি, মিক্স কোয়েশ্চেন্স করেছে। আমি তোমাদের বলেছিলাম যে লাস্ট কোয়েশ্চেন্সের বোধহয় ঝাড়াঝুড়ে যেগুলো আছে সেগুলোই দিয়েছে, কিন্তু এরপরে আবার নতুন কোয়েশ্চেন্সের উপর পরীক্ষা হবে। এবং আমি যতদূর খোঁজ পেয়েছি, আমি যতদূর জানি, যে ওয়েস্ট বেঙ্গল থেকে যিনি গেছিলেন কোয়েশ্চেন সেট করতে, তিনি, তার সঙ্গে আমার কথা হয়েছে, আহ, মানে আনঅফিসিয়াল, এগুলো বলা উচিত নয় এগুলো, বাট মোটামুটিভাবে একটা আন্দাজ পেলাম, এগুলো টোটালি আনঅফিসিয়াল, বাট মোটামুটিভাবে একটা আন্দাজ পেলাম যে কোয়েশ্চেন্স কমপ্লিটলি এটা হতে পারে যে ইনফরমেটিভ হবে প্রচণ্ড পরিমাণে এবং কনফিউশনসগুলো থাকবে না। ঠিক আছে, এটা আনঅফিসিয়াল একেবারে কথা, এটা কখনো কেউ নাম বলা মানে বলা উচিত নয়, এবং কেউ কোয়েশ্চেন তৈরি করলে সে নিজে চাকরি চলে যাবে ভয়ে এগুলো বলবেও না। যাই হোক, আনঅফিসিয়াল কথা, এবং জানি না উনিও সত্য বলেছেন কি মিথ্যে, এটা এখন কাজে ওই জায়গায় না গিয়ে আমি তোমাদের এটা বলবো, আমার যে এতদিনের পড়ানোর অভিজ্ঞতা দেখে সেখান থেকেই তোমাদের বলেছিলাম, কোয়েশ্চেন্স যত দেখেছি আমি সেখান থেকেই বলেছিলাম যে কোয়েশ্চেন্স খুব ইনফরমেটিভ করবে, বেসিক ইনফরমেশন শুধু জানতে চাইবে, টেকনিক্যাল কোয়েশ্চেন্স করবে, খুব টেকনিক্যাল কোয়েশ্চেন্স ইন দ্য সেন্স কি সেটা আহ, ওই কারেক্ট নট কারেক্ট, রাইট রং, হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার, এই যে এই শব্দগুলোর মধ্যেই শুধু ঘোরানোর চেষ্টা করবে। ঠিক আছে, সো এবং সেটাই হয়েছে, আমি যেটা দেখে বুঝলাম সেটাই হয়েছে, এবং মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স ছিল, আমরা দেখেছি যে সেখানে ওই ডান দিক বাঁ দিক মেলানোর কথা বলছে, ডান দিক বাঁ দিক মেলানোর কথা বলছে। তো ডান দিক বাঁ দিক মেলানোর কথা বলছে যখন, তখন বুঝতেই পারছো যে সেগুলো অনেক বেশি ইনফরমেটিভ হয়। কাজেই কেউ কিছু বলছো? শ্রেয়া বৈদ্য কিছু হ্যাঁ বলছো? স্যার, বলছিলাম যে আপনি কি ক্লাসটা পরে রেকর্ড দেবেন, তাহলে আমি একটু পরে শুনতাম। হ্যাঁ হ্যাঁ, না থাকবে, রেকর্ড পাবে। হুম ঠিক আছে স্যার, তাহলে লিখে দিচ্ছি। হুম। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেন্স অনেক বেশি ইনফরমেটিভ হবে, এবং আমি তোমাদের এগুলো বলেছিলাম যে কাজে এই বেসিক জিনিসগুলো ইনফরমেশনসগুলো ভালো করে দেখে নাও। এবং আমি তোমাদের এই কারণেই বলেছিলাম যে মাস্টার্সের এন্ট্রান্সে যে কোয়েশ্চেন্সগুলো এসেছে সেই প্যাটার্নটিকে ফলো করো, কারণ ওখানে তুলনামূলক অনেক সহজ প্রশ্ন হয়, অনেক সহজ প্রশ্ন হয়, বেসিক জিনিসগুলো শুধু জিজ্ঞেস করে। তো বেসিক জিনিসগুলো সম্পর্কে তোমাদের যদি সম্যক ধারণা থাকে তাহলেই হবে। তো বেসিক জিনিসগুলোই জিজ্ঞেস করেছে, অ্যাসাসন রিজনের কোয়েশ্চেন্স এখানে কিছু ছিল না, স্টেটমেন্ট রিলেটেড কোয়েশ্চেন্স বেশ ভালো রকমভাবে ছিল, এবং ম্যাচিং কোয়েশ্চেন্স অনেকগুলো ছিল, এবং সেগুলোও হচ্ছে কোনো রাইটারের নাম, বইয়ের কোনো রাইটারের নাম, পাবলিকেশন ইয়ার, ইনফরমেটিভ ডিরেক্ট কোয়েশ্চেন্স করেছে কোনো পার্টিকুলার কোনো যদি অর্গানাইজেশনস ফর্ম করেছে, কোনো পত্রিকা লিখেছে, এই সমস্ত বিষয়গুলো। এবং এগুলোর মধ্যেই ঘোরাফেরা করেছে, বেসিক কনসেপ্ট, রাইটারের নাম, পাবলিকেশনস ইয়ার, কোনো যদি তার মাধ্যমে মানে পার্টিকুলার যদি কোনো আইডিয়া থাকে সেগুলো, এবং থিওরি বেসড কোয়েশ্চেন্স, মানে আমি সেকেন্ড শিফটের কোয়েশ্চেন্সটা যেহেতু
সম্পর্কে একটু জানি। তো সেকেন্ড শিফটের কোয়েশ্চেন্স আমরা দেখতে পাচ্ছি কি যে থিওরির কোয়েশ্চেন্স কিন্তু ছিল না বললেই চলে। আমি যদি তোমাদের থিওরির একেবারেই ওই যে টপিকগুলো আমাদের আছে, জাস্টিস, লিবার্টি, ল, ইকুয়ালিটি, যেগুলো আমি তোমাদের খুব সময় নিয়ে সুন্দর করে বুঝিয়ে ধরে 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 বলেছি, যেহেতু আমাদের থটটা পড়া হয়েছে তাই। তো সেখান থেকে একটা কোয়েশ্চেন্সও আমার চোখে পড়েনি। আমি জানি না ফার্স্ট শিফটে তোমরা কতটা পেয়েছো সেখান থেকে। সেকেন্ড শিফটে কিন্তু এই ধরনের কোনো কোয়েশ্চেন ছিল না। লিবারালিজম, কনজারভেটিজম, সোশ্যালিজম, মার্কসিজম কোয়েশ্চেন্স নেই বললেই চলে। মার্কসিজম থেকে একটা কোয়েশ্চেন সেকেন্ড শিফটে ছিল, লেনিনের বইগুলোর নাম জানতে চেয়েছিল। লেনিনের বইগুলো এর আগেও পিওয়াইকিউতে এসেছে, রিপিট কোয়েশ্চেন্স, কাজেই ডিফিকাল্ট এটা বলা যাবে না। ইকোলজিজম থেকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ডিপ ইকোলজির টার্মিনোলজিটা কে কয়েন করেছে, এটা বেসিক কোয়েশ্চেন্স, এগুলো তোমাদের পিওয়াইকিউতে সলভ করানো হয়েছে। মাল্টিকালচারালিজম থেকে কোয়েশ্চেন্স নাই, পোস্ট মডার্নিজম থেকে কোয়েশ্চেন্স নেই। একেবারেই আমরা দেখতে পাচ্ছি কি যে থিওরি বেসড কোয়েশ্চেন্সকে এরা এড়িয়ে গেছে, এবং এটা ট্রেন্ডটা কিন্তু আগামী দিনেও বজায় থাকবে। এটা মাথায় রাখো, এই ট্রেন্ডটা আগামী দিনে বজায় থাকবে। তার অন্যতম কারণ হচ্ছে যে তারা অত্যধিক বেশি থিওরির উপর জোর দেয়। যারা অত্যধিক বেশি, মানে আমার এতদিনের অভিজ্ঞতা বলছে যে যারা থিওরি বেসড আলোচনাগুলোর উপর অত্যধিক বেশি জোর দেয় তারা অনেক বেশি কি হয় যে মানে খুবই পড়াশোনার জগতের মানুষ, তারা খুবই পড়াশোনার জগতের মানুষ, এবং তারা নতুন নতুন মানে থিওরাইজেশনস করার যে কোনো আইডিয়াকে তারা চেষ্টা করে সবসময়। তো ওদেরকে দিয়ে কোয়েশ্চেন যখন তৈরি করা হবে তখন কিন্তু ওই থিওরি বেসড কোয়েশ্চেন্সের সংখ্যাগুলো বেশি থাকে। এমন ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলে যেহেতু বামপন্থীদের একটা, আমাদের জানোই যে বামপন্থীরা এই ইন্টেলেকচুয়াল পজিশনসটাকে দখল করে রেখেছে, এখনো পর্যন্ত ওদের হাতেই কোয়েশ্চেন্স তৈরি হয়, এবং ওরাই দেখবে এই ফুকো থেকে কোয়েশ্চেন্স করছে, মানে মডার্নিজম, পোস্ট মডার্নিজম, এই সমস্ত জায়গাগুলো যেগুলো তারা চর্চা করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিচার্সরা। তো ফলে এখান থেকে প্রশ্ন তৈরি করার দেওয়ার প্রবণতাটা থাকেই, এবং থিওরি থেকে আমরা পাই প্রশ্ন। লিবারালিজম, আমরা সোশ্যালিজম থেকে কোয়েশ্চেন্স পাই, মার্কসিজম থেকে বিশেষভাবে কোয়েশ্চেন্স পাই, ফেমিনিজম থেকে কোয়েশ্চেন্স পাই, যেহেতু ফেমিনিজমের এটা একটা কেন্দ্র বলতে পারো গোটা ভারতবর্ষের মধ্যে। তো ওয়েস্ট বেঙ্গলের যখন আমরা সেট পরীক্ষা নিয়ে চর্চা করি তখন দেখবে তোমরা একটা ট্রেন্ড দেখতে পাবে যে এই থিওরি থেকে কোয়েশ্চেন্সের সংখ্যাগুলো বেশি থাকে। হতে পারে সেগুলো ইনফরমেটিভ, বাট হ্যাঁ থাকে। বইয়ের নামগুলো জানতে চাই, বইয়ের কোন বইয়ে কোন আইডিয়া দিয়েছে সেগুলো জানতে চাই। তো এগুলো কিন্তু প্রশ্ন হয়, কিন্তু যখনই তুমি সেন্টারের দিকে চলে যাবে, এবং বিশেষ করে এই মুহূর্তে যেহেতু বিজেপি পাওয়ারে আছে, তাদের মানে একটা প্যাটার্ন কাজ করছে। তাদের নিজেদের প্যাটার্নটা হচ্ছে এটাই যে তারা, আমি কাউকে ছোট করছি না, বাট আমি বলতে চাইছি এটাই যে যারা তাদেরকে যারা রিক্রুট করা হয়েছে এই কোয়েশ্চেন তৈরি করার জন্য, এরা বেসিক্যালি কি হয়, এরা থিওরির এত বড় কোনো লোক নয়। এরা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, ফরেন পলিসি, এই সমস্ত বিষয়গুলোর উপর বা বিজনেস রিলেটেড বিষয়গুলোর উপর অত্যধিক বেশি জোর দেয়। পলিটিক্যাল পার্টি এই সম্পর্কিত বিষয়গুলোর উপর, নতুন করে স্টেট ফরমেশন করা, কাস্ট টাস্ট, এই সমস্ত বিষয়গুলোর উপরও তারা কিন্তু একটু জোর দেয়। মিনিমাম সাপোর্ট থাকে কিন্তু দেয়, মানে মিনিমাম ফোকাস থাকে, বাট থাকে কাস্টটার উপর। তো এই সমস্ত কোয়েশ্চেন্সগুলো এই কারণে বেশি হবে, মানে আমার চিন্তা ভাবনা তাই বলছে। এবং দেখলামও এই যে কোয়েশ্চেন্সগুলো দেখার পর আমার এটাই ফিল হলো যে হ্যাঁ, আমি যেটা ভেবেছিলাম সেটাই কিন্তু হয়েছে, থিওরি থেকে কোনো কোয়েশ্চেন্স নেই। তো এটা একটা ট্রেন্ড বলতে পারো, এবং আগামী দিনেও কিন্তু এই ট্রেন্ডটা নেটের ক্ষেত্রে বজায় থাকবে। ডিসেম্বরে যে পরীক্ষাটা হবে আশা করি সেখানেও এই ট্রেন্ডটা বজায় থাকবে। তোমরা দেখবে ওই ইউনিট 8 থেকে প্রশ্ন পাবে, এবং আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে ইউনিট 8 থেকে কোয়েশ্চেন্স কিন্তু এর আগে বেশি ছিল না, মানে এর আগের পরীক্ষাগুলোতে। কাজে ইউনিট 8-এর দিকে এবার কিন্তু ফোকাসটা থাকবে। তো ইউনিট 8 থেকে প্রশ্ন হয়েছে, ইউনিট 7 থেকে প্রশ্ন হয়েছে। 7 তো বিশেষ করে এখন আগামী কয়েক বছর এটা ফোকাসে থাকবে। তো ইউনিট 7, কারণ এরা বিশেষ করে যেহেতু থিওরির লোক নয়, তো এরা এদিকে বেশি করে ফোকাস করার চেষ্টা করে, বেশি করে এদিকে ফোকাস করার চেষ্টা করে। তো এই জিনিসগুলো কিন্তু এখানে কিন্তু হয়েছে। তো তোমাদেরকে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, এবং এরা অত্যধিক বেশি জোর দেবে ইন্ডিয়ানটার উপর। ইন্ডিয়ান যে সমস্ত থিঙ্কার্স আছে, স্কলার্স আছে, দেখছো তোমরা বিশেষ করে যারা হিন্দুনাইজেশনের কথা বলেছে বিশেষ করে তাদের, যেমন তোমরা দেখতে পাবে যে সাবারকার থেকে প্রশ্ন কমন, দীনদয়াল উপাধ্যায় থেকে প্রশ্ন কমন, এম এন রয় বা ইয়ে থেকে প্রশ্ন কমন, কি বলে তোমাদের রামমোহন লোহিয়া থেকে প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণ থেকে প্রশ্ন, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে। এগুলোর আগামী দিনে অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, এই সমস্ত জায়গাগুলোতে ফোকাসটা বেশি থাকবে। তো দেখো ওটাও হয়েছে যে যেহেতু ওই বিজেপি ঘেঁষা মানুষগুলোকে দিয়ে প্রশ্ন করার প্রবণতাটা দেখা গেছে, ফলে ওদের বই, মানে বলা যেতে পারে যে একাডেমিক চর্চার মধ্যেও এই জিনিসগুলোই থাকে। তো ওরা ওই বিষয়গুলোকে বেশি ফোকাস দিয়েছে।
ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার্স থেকে কিন্তু খুব একটা প্রশ্ন আসেনি বললেই চলে, মানে খুব একটা জোর দেয় না, মানে এতদিন আমরা একটা বড় ট্রেন্ড দেখেছি ওয়েস্টার্নিজমের দিকে, ওয়েস্টার্ন কোয়েশ্চেন্সগুলোকে বেশি তারা ফোকাস করে, বাট এবার ওয়েস্টার্নের কোয়েশ্চেন্স নেই, তারা ইন্ডিয়ান কোয়েশ্চেন্সের উপর বেশি বা ইন্ডিয়ান টপিকগুলোর উপর বেশি ফোকাস করেছে। তো এই ট্রেন্ডটা কিন্তু আগামী দিনেও বজায় থাকবে এবং ইন্টারন্যাশনাল রিলেশনসেরও প্রশ্ন কিন্তু ভালো রকমভাবে আগামী দিনে থাকবে। এটা থিওরি থেকে প্রশ্ন থাকবে না খুব বেশি, কিন্তু ওই অর্গানাইজেশনস, কোনো ট্রিটি, কোনো কোঅপারেশনস, কোনো হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো। এবার যেমন সেকেন্ড শিফটে আমি একটা কোয়েশ্চেন্স দেখলাম, সেটা হচ্ছে যে সার্কের হচ্ছে কারা হচ্ছে ওই মানে সেক্রেটারিস ছিলেন তাদের কোয়েশ্চেন্স, মানে এটা কখনো বাপের জন্মে এই ধরনের কোয়েশ্চেন্স কখনো দেয়নি, মানে নেটের এতদিনের এক্সপিরিয়েন্সে কখনো কিন্তু এই ধরনের কোয়েশ্চেন্স আমরা ফলো করিনি। WTOর দিয়েছে এর আগের বার, তারপর ইউনাইটেড নেশনসের তো ট্র্যাডিশনালি দেয়। তো অত্যধিক বেশি ইনফরমেটিভ প্রশ্ন করবে, কিন্তু কথাটা হচ্ছে যে এগুলোর উপর তাদের বেশি ঝোঁক থাকবে। আমি তোমাদের এটাই ওই কারণে বলবো যে থিওরিজগুলোর উপরে যদি একটু হালকা রকমভাবে তোমরা বুঝতে কম পারছো, ধরতে কম পারছো, ঠিক আছে চলো, কোনো অসুবিধে নেই, কিন্তু ইনফরমেশনের জায়গাগুলোতে তোমাদেরকে স্ট্রং হতে হবে। যদি ইনফরমেশনের জায়গায় তুমি স্ট্রং না হতে পারো, তুমি কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো করে আসতে পারবে না। এবং আমি তোমাদের বলেছিলাম যে বেশিরভাগই ইনফরমেশনের জায়গা, যেমন দেখতে পাবে, এবং কমন কিছু কিছু প্রশ্ন এরা দেখবে যেগুলো নেটে বারবার আসে, সেই প্রশ্নগুলো এরা কিন্তু এড়িয়ে যাবে না। যদি কোনো থিওরির লোক হতো তাহলে হয়তো এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো, কিন্তু এরা যেহেতু খুব পিওর থিওরির লোক নয়, এরা কিন্তু এগুলোকে এড়িয়ে যাবে না, কারণ লিমিটেশনস আছে, তো তখন ঘুরিয়ে ফিরিয়ে ওই যেগুলো কমন কোয়েশ্চেন সেগুলোতেই হাত দেবে। তো এলিট থিওরি থেকে যেমন কোয়েশ্চেন্স আসতে দেখলাম আমি সেখানে, কিন্তু যে থিওরিজগুলো আছে, কম্পারেটিভ পলিটিক্সের যে থিওরিজগুলো আছে, সেই থিওরিজগুলো থেকে কোনো প্রশ্ন নেই। তো ওভারঅল তোমরা দেখতে পাবে যে কোনো টপিকের যে থিওরিজগুলো আছে বা যে কোনো ইউনিটের যে থিওরিগুলো আছে, সেই থিওরি থেকে কোনো কিন্তু প্রশ্ন নেই, যত প্রশ্ন সব ইনফরমেটিভ। এবং এটা করার অন্যতম কারণ কিন্তু দুটোই, একটা হচ্ছে এরা যারা এখানে গেছে কোয়েশ্চেন্স করার জন্য, এরা এত বেশি থিওরির লোক নয়, এরা খুবই ইয়াং জেনারেশনস। এবং দ্বিতীয় হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে যে এদের চর্চাটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, ফরেন পলিসি রিলেটেড হয়, সেই কারণে এগুলো বেশি থাকবে। স্টেট পলিটিক্স রিলেটেড বেশি থাকবে কোয়েশ্চেন্স, হিন্দু কেন্দ্রিক প্রশ্ন বেশি থাকবে, এবং থিওরি কেন্দ্রিক প্রশ্ন কিন্তু এই কারণেই কম থাকবে। তো এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু আগামী দিনেও মাথায় রাখতে হবে, এবং ওয়েস্টার্ন পলিটিক্যাল থটটার উপর কম ফোকাস থাকবে, ইন্ডিয়ানটার উপর বিশেষভাবে ফোকাস থাকবে। এবং অবশ্যই ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং কনস্টিটিউশনের মধ্যে কিন্তু এই টেকনিক্যাল কোয়েশ্চেন্স, কোন ধারায় কি আছে, ওই ট্রেন্ডগুলো দেখবে খুব বেড়েছে। আগে এত ধারা জিজ্ঞেস করতো না, এখন কিন্তু এই ট্রেন্ডগুলো বেড়েছে। তো ওভারঅল তোমাদেরকে আমি বলতে পারি যে ইনফরমেশনের জায়গাগুলো, টেকনিকের জায়গাগুলোতে বেশি ফোকাসটা থাকবে, সেটাই তোমরা পাবে। তো এটাই তোমরা একটুখানি আগামী দিনেও চেষ্টা করবে। পুরো কোয়েশ্চেন্সের যখন আমরা পেয়ে যাব দুটো ইউনিটেরই, তখন তোমরা এটা আরও ভালোভাবে তোমাদের আমি অ্যানালাইজ করব, বোঝাবো ট্রেনটা কোন দিকে যাচ্ছে, অবশ্যই সেটাকে তোমার মাথায় রাখবে। এটা অবশ্যই কিন্তু করবে, তাহলেই দেখো বেশি সময় লাগবে না, এবং বেশি পড়তেও হবে না। ইনফরমেটিভ যেগুলো অল্প কিছু সময়ের মধ্যে দিয়ে পড়া সম্ভব, এবং বারবার সেগুলো আবার প্র্যাকটিস করতে হবে, এগুলো ভুলে যাওয়াটাও কিন্তু ভীষণ ইজি, মানে খুব ইজিলি তুমি ভুলে যাবে। বারবার এগুলোকে রিভাইজ করতে হবে, বারবার কোয়েশ্চেন সলভ করতে হবে। আমি তোমাদের এই কারণে বলছিলাম মাস্টার্সের সমস্ত জামিয়ার কোয়েশ্চেন্স, দিল্লির কোয়েশ্চেন্স, JNU এর কোয়েশ্চেন্স, CUETর কোয়েশ্চেন্স, প্রেসিডেন্সির কোয়েশ্চেন্স, যাদবপুরের কোয়েশ্চেন্স, হায়দ্রাবাদের কোয়েশ্চেন্স, এই সমস্ত ইউনিভার্সিটিসগুলোর মাস্টার্সের যে এন্ট্রান্সে যেগুলো এসেছে, সেই সমস্ত কোয়েশ্চেন্সগুলো তোমাদের আমি এই কারণেই সলভ করতে বলছিলাম, এবং বলছিলাম এখান থেকে প্রচুর সংখ্যায় তোমরা কমন পাবে। বলো কি বলছো স্থাপিতা? স্যার আপনি এটা বললেন, মানে এটা ঠিক আমিও নোটিস করলাম যে এতটাই ইনফরমেটিভ দিচ্ছে, আর ঘুরিয়ে ঘুরিয়ে, মানে সত্যি মানে আমিও কালকে একটাও ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের প্রশ্ন না পেয়ে আমারও খারাপ লাগছিল। মানে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট থেকেও দিচ্ছে এরকমই যে বই ম্যাচ করার, বা এমন থিওরি দিল, থিওরিটিক্যাল প্রশ্ন যেটা খুবই বেসিক, মানে সেই প্রথম দুটো অপশন দেখে মনে হচ্ছে মাইন্ডে কি আসলে অথরের নাম জানি না, তারপরে থার্ড অপশনে দিচ্ছে জন লক, দি অথর অফ জেনারেল উইল, ওখানেই হয়ে গেল, থিওরিতেও ম্যাচ হচ্ছে, মানে সিগনিফিকেন্সটা নেই একদমই। মানে তো ওটাই, মানে স্যার আপনার মনে হয় এটা খারাপ, মানে এটা মানে ভীষণ রকম ভাবে খারাপ এটা ওরা। তারপরে স্যার একটা কথা যেটা আপনি বা দীপিকাদি ভালো বলতে পারবেন, কারণ মানে আমি দেখছিলাম যে JNU ওরা প্রোটেস্ট করছে যে আমরা NTA এসবের দিকে আলাদা হয়ে নিজে, মানে JNU এন্ট্রান্স এক্সাম, JNU যেটা আগে হতো ওরকম মানে কন্ডাক্ট করাতে চাইছি, বিকজ এটা এতটাই ইনফরমেটিভ বা এতটাই মানে কি বলবো, একটা মানে বেশ স্ট্রাকচারাল, মানে একটা বেশ এরকম মেশিন লার্নিং এর মতন হয়ে যাচ্ছে ব্যাপারটা। এক্স্যাক্টলি, এতে করে
আপনার আপনার কি মনে হয় স্যার ওইটা হওয়ার সম্ভাবনা আছে? কারণ সত্যি আমারও এটা মানে আমি স্যার প্রথমত তো আমি এতগুলো প্রশ্ন লিখেছি গ্রুপে, সবাই তো ভাগ জামা হয়ে যাবে বা হয়ে গেছে কিছু, ওরকম কিছুই না। এতটাই ইনফরমেটিভ, মানে আমারও দেখে মনে হচ্ছে কি দিয়েছে ভাই, এগুলো কি দিয়েছে, কোনো কনসেপ্ট লাগানোরই জিনিস নেই। আপনি এত সুন্দর করে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটটা পড়িয়েছিলেন, ওখান থেকে কিছুই পেলাম না, মোটামুটি না পাওয়ার সমান। তো আপনার কি মনে হয় মানে বড় বড় ইউনিভার্সিটিস গুলো কি আলাদা হবে নাকি এটাই ট্রেন্ড থাকবে এখন? না, ডেফিনেটলি হবে, যেহেতু বারবার তারা ভুল প্রশ্ন করছে। মানে তারা যখন থিওরি বেসড কোয়েশ্চেন্স করছে, তুমি দেখবে মোস্ট অফ দ্য থিওরি বেসড কোয়েশ্চেন্সে তাদের ভুল উত্তর বেরোচ্ছে। মানে তাদের মানে মানে তারা জানে না, বাস কোয়েশ্চেন করতে হবে তাই করে দিয়েছে, কিন্তু তারপর দেখা যাচ্ছে তারা ভুল উত্তর দিয়েছে, মানে নিজেরাই সেখানে কনফিউজড। তো এখন ট্রেন্ড এবার নতুন করে এই যে এই বছর আবার কোয়েশ্চেন্স হয়েছে, তো তারা এখন কি করছে, যাদেরকে দিয়ে কোয়েশ্চেন্স করেছে ওদেরকে বোধহয় এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আছে, বা তারা নিজেরাও রিয়েলাইজ করেছে যে আগের বার আমাদের কোয়েশ্চেন যেগুলো দিয়েছিলাম সেগুলো ভুল হয়েছে। তো তারা এখন কি করছে, থিওরি বেসড কোয়েশ্চেন্সগুলো থেকে বেরিয়ে যাচ্ছে, ওরাও দেবে না ওগুলো, আর কমাবে ওইগুলোকে। তো ওটাই হচ্ছে, দেখলাম আমরা রেজাল্ট কোয়েশ্চেন্স আমরা দুটো শিফটে পরীক্ষা তোমরা দিলে তোমরা দেখতেই পাচ্ছ থিওরি বেসড কোয়েশ্চেন্স নেই। তো এটা একটা হবে, এটার ক্ষতি একটা অবশ্যই আছে, বড় বড় ইউনিভার্সিটিগুলো অবশ্যই বেরিয়ে যাওয়ার এই কারণেই চেষ্টা করছে। সেটা হচ্ছে যে, এবং দুর্নীতিও আছে, সেগুলো তো হচ্ছে দুর্নীতি বা ওই লিকেজ, ইনফরমেশন লিকেজ হচ্ছে, সেগুলো দুটো কারণে হচ্ছে। তো জেএনইউ যেমন তারা স্টুডেন্ট প্রোটেস্ট করছে, এবং তারা অলরেডি তাদের ভাইস চ্যান্সেলর এটাও কিছুদিন আগে বলেও দিয়েছিল যে তারা অল্টারনেটিভ চিন্তা ভাবনা করছে। অবশ্যই এর আগে যেভাবে তারা এন্ট্রান্সটা আলাদাভাবে নিত, ঠিক আলাদাভাবেই নেবে, তাদের নিজেদের এন্ট্রান্স নিজেদের ডিসিপ্লিনে হবে। তো এবার স্টুডেন্টরাও প্রেশার ক্রিয়েট করে সেটা বলার চেষ্টা করেছে, এবং তারা অথরিটি সেটাকে মেনে নিয়েছে। আমি গ্রুপগুলোতে আছি, আমি দেখছিলাম জেএনইউর হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে। তো আগামী বছর থেকে দেখবে তোমরা হয়তো আলাদাভাবেই হবে জেএনইউ এন্ট্রান্সটা, এবং ওদের এন্ট্রান্সের কোয়েশ্চেন্সগুলো তোমরা দেখবে যে আগের যেগুলো এমফিল, মাস্টার্স, পিএইচডির কোয়েশ্চেন্সগুলো যদি দেখতে পাবে যে ভীষণ রকমভাবে সেগুলো সাবজেক্টিভ কোয়েশ্চেন্স হয়েছে, অবজেক্টিভ নয়, ভীষণ রকমভাবে সাবজেক্টিভ ইন দ্য সেন্স কি বড় বড় সব স্টেটমেন্ট দিয়েছে বা কোনো কনসেপ্ট দিয়েছে, দিয়ে তোমাকে বলেছে যে কোন থিওরির সঙ্গে যাচ্ছে, এটা কোন থিঙ্কার্সের সঙ্গে যাচ্ছে, এই সমস্ত কোয়েশ্চেন যেগুলো তোমাকে ভাবতে বাধ্য করবে। তো এতে করে কি হয়, ইনফরমেটিভ মানে এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হলো, এখানে তোমাদের একটা মানে একটা থিঙ্কিং, একটা কিন্তু একটা তোমার একটা তৈরি হয়, একটা পাওয়ার জেনারেট হয় নিজের মধ্যে। বাট এখানে কিন্তু কিচ্ছু হবে না, এরাও ভাবছে যে আমরা ওই স্টুডেন্টকে ভাবাচ্ছি, কিন্তু ভাবাচ্ছে শুধু টেকনিকের বিষয়গুলোতে, যে তুমি পড়ার সময় 3বার করে পড়তে হবে যে কারেক্ট বলেছে না নট কারেক্ট বলেছে, তোমাকে বলতে হবে। ওখানে আমরা যেমন কোয়েশ্চেন্স দেখতে পাচ্ছি এইরকম দিয়েছে যে সাবারকার হচ্ছে যে একটা কি নাম যেন, অভিনব ভারত প্রতিষ্ঠা করেনি বলছে। এবার তুমি ওখানে গিয়ে হোঁচট খাবে, না 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 এটা তো উনি তো করেছিলেন, হ্যাঁ ফার্স্টবারও এসে, তো ফার্স্ট শিফটেও এসেছে, সেকেন্ড শিফটেও এসেছে, দেখো একই জিনিস রিপিট করছে। মানে ওদের একটা যেন দেখেই মনে হচ্ছে চিন্তা ভাবনা একটা লিমিটেশন চলে এসেছে, সো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মানে খারাপ, মানে এগুলো ভীষণ রকমভাবে খারাপ একটা জাতির জন্য, কিন্তু একটা দেশের জন্য ভীষণ রকমভাবে খারাপ, যে তার 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 যারা সম্পদ তাদেরকে তারা কিন্তু বলা যেতে পারে একরকমভাবে ভীষণ উইকলি বলা যেতে পারে, বা খুব বলা যেতে পারে যে খারাপ রকমভাবে তারা আন্ডারএস্টিমেট করছে তাদের পাওয়ারটাকে, তো তাদেরকে কাজে লাগাচ্ছে না। তো এটা কিন্তু একটা বড় একটা ইম্প্যাক্ট তো অবশ্যই দেশের যে এফিসিয়েন্সি ইউথদের সেটার মধ্যে তো ফেলবেই, বা আগামী দিনের যারা টিচার হবে তাদের মধ্যে ফেলবে। এবং এগুলো ভালোও নয়, তুমি এই প্রশ্ন এই ইনফরমেশনগুলো আগামী দিনে ভুলে যাবে, কিন্তু কনসেপচুয়াল বেস কোয়েশ্চেন্স করলে যেমন এটা বলার সম্ভাবনা থাকে না। যাই হোক, এগুলো বিষয় নোটিশ করেছি আমি, তোমাদেরকে এগুলো বললাম, আরও এবার কোয়েশ্চেন ধরে ধরে তোমাদের বলার চেষ্টা করছি। ট্রিকি কোয়েশ্চেন্স কিন্তু অনেকগুলো ছিল, মানে তোমরা অনেক যে নতুন কোয়েশ্চেন ছিল তা নয়, বেশ অল্প সংখ্যকই নতুন কোয়েশ্চেন্স ছিল। সমস্যায় ফেলেছে এটাই যে নট বলেছে, ইনকারেক্ট বলেছে, এইগুলোর মধ্যেই শুধু তোমাকে কনফিউশনে ফেলার চেষ্টা করেছে, বাকি কোনো জটিল কিছু প্রশ্ন করেনি। কিন্তু দু একটা যে নতুন প্রশ্ন করেছে সেগুলো কিন্তু খুব ট্রিকি, মানে তুমি যদি একটু তোমার জেনারেল নলেজটাকে কাজে লাগাও তাহলেই তুমি করতে পারবে। যেমন মহিলা ভিত্তিক একটা কোয়েশ্চেন্স এসেছিল, মহিলা ভিত্তিক কোয়েশ্চেন্স মানে হচ্ছে ইলেকশন যে হয়েছে আমাদের লোকসভা, বিভিন্ন সময় ইলেকশনস হয়েছে, তো 4টে ইলেকশনের টাইম পিরিয়ড তুলে দিয়েছিল, লেটেস্ট ইলেকশনস সেখানে দিয়েছিল ওরা 2009, এবং 4টে ফিগার ডান দিকে তারা দিয়েছিল, দিয়ে বলছে যে কোনটা ম্যাচ করতে বলেছে, যে কোন ইলেকশনে কতজন মহিলা এমপি উঠে এসেছে লোকসভায়। তো সেখানে একটা ট্রিকি কোয়েশ্চেন্স, এটা একেবারে মানে সাধারণ নলেজটা কাজে লাগালেই যে কেউ এটা করে আসতে পারবে। সেটা হচ্ছে যে লেটেস্ট, মানে এগুলো যেহেতু ইমপ্রুভ করছে, আলোচনায় আছে, ডিসকাশনে আছে, এখন সবাই এটা নিয়ে চর্চা করছে,
তো এটা একেবারেই স্বাভাবিক বিষয় যে লেটেস্ট যে ইলেকশনস হয়েছে তার মানে সেখানে ইম্প্রুভমেন্টই দেখা যাবে। আগে যেখানে মেয়েদের পার্টিসিপেশন কম ছিল এখন দিনে দিনে বাড়ছে। তো 2009 যদি লাস্ট থাকে তাহলে 2009 অফকোর্স যেটা সংখ্যাটা বেশি সেটাকেই ডিনোটস করবে। তো 2009 দেখা যাবে কি যে সেখানে কিন্তু আমাদের এই মানে যে সংখ্যাটা ছিল 54 সম্ভবত 54, তো 54 সেটা কিন্তু 2009 এর সাথে যাবে। তো এই ধরনের বিষয় কিছু যেগুলো বিশেষ কোনো সেন্স তৈরি করে না, একেবারে সাধারণ নলেজ থেকে এগুলো করে আসা যায়। তো এগুলো ছিল, আর কিছু একেবারেই ছিল এমন লেভেলে তোমাকে মুখস্থ করতে বলছে যেগুলো বোধহয় কোনো কাজে আসবে না খুব একটা। মানে বড় মাপের যদি তুমি কোনো গবেষক হও তাহলে ঠিক আছে, গবেষক হতে চাইলে, নইলে এগুলোর কিন্তু কোনো মিনিং হয় না। যেমন সার্কের যে তোমাকে সেক্রেটারিজদের যে তাদের টাইম পিরিয়ডটা জানতে চেয়েছে, তো এটা এত বেশি টাইম পিরিয়ড মনে রেখে মানে সার্কেতে এক তো ইনস্টিটিউশনসটার কোনো সিগনিফিকেন্স নেই, হারিয়ে যাচ্ছে দিনের পর দিন, বিশেষ করে পাকিস্তান এবং মালদ্বীপকে বের করে দেওয়ার কারণে। দ্বিতীয় হচ্ছে যে এই অর্গানাইজেশনসটার সেক্রেটারিজ যে বিশেষ কোনো ভূমিকা পালন করে যেমন ইউনাইটেড নেশনসের সেক্রেটারিজ পালন করে সেই রকম কিন্তু নয়। তো এই জিনিসগুলো এরা ধরতে পারছে না। হ্যাঁ, মানে সেক্রেটারিজ কিছু বলে দিল, কিছু অর্ডার জারি করে দিল, সেটা যে সবাই মানতে বাধ্য থাকছে এটাতে বিশেষ কিছু হয় তা কিন্তু নয়। মোটামুটিভাবে আমরা জানি যে সাউথ এশিয়া মানে সেখানে একটা ইন্ডিয়ান ডমিনেশনস থাকে, সাউথ এশিয়া মানে সেখানে পাকিস্তানের সঙ্গে একটা ডিসপিউট থাকে। এই রিলেটেড যদি কিছু করতো যে ট্রেড কত হয়েছে, কোন এরিয়াগুলোতে গ্যাপ রয়েছে, হেন তেন থিওরি বেসড কোয়েশনস যেগুলো বা যেগুলো সত্যি ডেটাগুলো জানা প্রয়োজন আমাদের জন্য, এর প্রোগ্রেসটা জানার জন্য যে কোন দিকে যাচ্ছে ট্রেন্ডগুলো, সাউথ এশিয়ার সার্ক বা সাউথ এশিয়ার পলিটিক্সটা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, সেই ধরনের কিছু কোয়েশ্চেন্স দিলে ঠিক ছিল। কিন্তু এই ধরনের কোয়েশ্চেন্স একটা কোনো সেন্স তৈরি করে না, এগুলো ভালো থেকে খারাপই বেশি করবে, ছেলে মেয়েদের পাওয়ারটাকে আন্ডার এস্টিমেট করা হবে, এই আর কি। বলো দীপিকা, কি বলছো? না স্যার, আমি এটাই বলছিলাম যে অনেক না পিওয়াইকিউস ছিল, যেগুলো ইনফরমেটিভ ছিল সেগুলো অনেক পিওয়াইকিউস ছিল যেগুলো আর কি সলভ করলেই মানে পরীক্ষার হলে পারা যাচ্ছিল। এক্স্যাক্টলি, এটাই তোমাদের বলছিলাম আমি যে পিওয়াইকিউস গুলো সলভ করে যাবে। এই কারণে তোমাদের প্রচুর পিওয়াইকিউ দিয়েছি আমি, সমস্ত নেট সেট থেকে শুরু করে টপিক ওয়াইজ আছে, ইউনিট ওয়াইজ আছে, ইয়ার ওয়াইজ আছে, সলভ করে যাও। যত সলভ করবে তত হবে, কেন এই ইনফরমেশনগুলো তুমি ওখানে গিয়ে কনফিউশন হবেই। তোমার ইনফরমেশন মনে রাখা এতটা সহজ কথা নয়। তো কনফিউশনসটাকে এড়ানোর জন্য তোমাকে প্রচুর কোয়েশ্চেন্স রোজ, যেমন তোমরা অনেকে, যেমন ঝিলিক আছে, দীপিকা আছে, সৈনী পাঁজা আছে, শ্রেয়সী মুখার্জি আছো, দীপিকা নাথ আছো, কিছু জন এইরকম তোমরা আমি দেখি যে তোমরা রোজ করো, রোজ 100টা 150টা করে কোয়েশ্চেন সলভ করছো। এই যারা এটা করছে আরও কিছু জন আছে তোমরা যারা এটা করতে পারছে, তাদের জন্য কিন্তু এই ধরনের বিষয়গুলো ইজি। যারা করছো না বা করতে পারছো না তাদের জন্য এগুলো ডিফিকাল্ট হয়ে যাবে। যতটাই সহজ ততটাই আবার চ্যালেঞ্জেবল, কারণ একটা জায়গায় তুমি যদি গন্ডগোলটা করেছো তাহলে কিন্তু পুরো কোয়েশ্চেন্সটা ভুল হয়ে যাবে, কারণ 4-5টা করে স্টেটমেন্ট থাকছে। তো অত সহজে তুমি কিন্তু এগুলো আবার করেও আসতেও পারবে না। কিছু কিছু আছে যেগুলো একটা জানলে বেরিয়ে যাবে, কিন্তু তোমাকে তো তারপর ওটা পার্টিকুলার ওটাই তো তোমাকে জানতে হবে। তো হ্যাঁ, তো এই সমস্যাগুলো কিন্তু তোমাদের হবে। তো এই কারণে তোমাদের বলবো যে এই ভুলটা সেকেন্ড টাইম যেন আর না হয়, যেগুলো হয়তো এই সময় তোমরা করে এসেছো, এই ভুলটা সেকেন্ড টাইম করবে না। যাদের টপিক ওয়াইজ কোয়েশ্চেন্স সলভ হয়ে গেছে তারা টপিক ওয়াইজ রিভাইজ করো, বা টপিক ওয়াইজ রিভাইজ না করতে পারলে আমার কাছ থেকে ইউনিট ওয়াইজ রিভিশনের জন্য, মানে টপিক হয়ে গেছে প্লাস একটা ইউনিটও হয়ে গেছে এরকম যারা আছো, যে অনেকগুলো হয়ে গেছে ইউনিট, তোমাদের 5 হয়েছে অনেকের, থিওরিটাকে আমি যেহেতু বাদ রেখেছি এখনও ওটাকে পড়াবো। যেমন আমাদের থিওরির পার্টটা যে পলিটিক্যাল থিওরি, ইউনিট 1, ইউনিট 2 পলিটিক্যাল ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, ইউনিট 3 ইন্ডিয়ান পলিটিক্যাল থট, ইউনিট 7 ইন্ডিয়ান কনস্টিটিউশনস, ইন্ডিয়ান ফরেন পলিসি। যারা শুরুর দিকে ক্লাস করেছো তারা জানো ইন্ডিয়ান ফরেন পলিসি দিয়েই শুরু করেছিলাম। ইন্ডিয়ান ফরেন পলিসি ইউনিট 6, ইউনিট 10 যেটা একেবারেই আমাদের ওই পলিটিক্যাল ইনস্টিটিউশনসগুলোর কথা বলছে, আরও যেগুলো আছে পাবলিক পলিসির কথা বলছে সেগুলো ওখানে আছে, একেবারে ইনফরমেশনস আছে। তো এগুলো যারা করে নিয়েছো, হয়ে গেছে, যারা এই ক্লাসগুলো করেছো শুরু থেকে, তাদেরকে বলবো এটাই যে আমার কাছ থেকে ইউনিট ওয়াইজ সলভ করার জন্য লিঙ্ক চেয়ে নাও। আমি লিঙ্কটা দিয়েও দেবো অবশ্যই, ওটা কাজ চলছে, 2-1 দিনের মধ্যে ইউনিট ওয়াইজ সলভ করার জন্য লিঙ্ক পেয়ে যাবে। তো ইভেন যারা চেয়েছিলে তাদেরকে তো আমি দিয়ে দিয়েছি এবং সকলের জন্য সেটা ওপেন, 2-1 দিনের মধ্যেই করে দেবো। তো ইউনিট ওয়াইজ সলভ করো। ইউনিট ওয়াইজ সলভ করতে শুরু করলে তোমার
টপিক ওয়াইজে হয়তো সব পারছিলে, কারণ ওখানে তো ডিরেক্ট তুমি জানোই যে এটা তো এমন কোয়েশ্চেন থাকে যে যেটা ওই থিঙ্কারেরই হবে, তুমি তো জানো যে এটা চোখ বন্ধ করে ওই কারণে ওটা করে আসবে। কিন্তু যখন ইউনিটে ফেলে দেওয়া হবে 30 জন থিঙ্কার্স বা 10টা থিওরির মধ্যে যখন তোমাকে ওটা চুজ করতে বলা হবে, তখন তুমি কনফিউশন তোমার তৈরি হতে পারে। তো ফলে ওই রকমভাবেও নিজেকে যাচাই করার জন্য ইউনিট ওয়াইজ কোয়েশ্চেন্সগুলো কিন্তু সলভ করো। তো 2-1 দিনের মধ্যে আমি দিয়ে দেবো, সেটা প্র্যাকটিস করো। এটা যেন সেকেন্ড টাইম তোমাদের না হয়, যাদের এই ভুলটা হয়েছে, যারা সলভ করোনি, করতে পারোনি, তাদের জন্য বলছি। আর PYQsগুলো সলভ করো ভীষণ রকমভাবে, ওটাও ইউনিট ওয়াইজ সলভ করো, ইয়ার ওয়াইজে যাবে না সবার একদম তাড়াহুড়ো করে। টপিক ওয়াইজ সলভ করো কিংবা সেখানে তোমরা ইউনিট ওয়াইজ সলভ করো, কিন্তু এটা কিন্তু করতে হবে। যদি এটা করতে পারো তাহলে কিন্তু ভীষণ ইজি পাস করা। 6 মাসের মধ্যে মানে ডিসেম্বরের মধ্যে তোমরা যারা যদি কেউ সব মানে প্রত্যেকে যদি টার্গেট করো, আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি তোমরা এখানে এতদিন পড়ছো এবং যারা নতুনও জয়েন করেছো, এই ডিসেম্বরের মধ্যে তোমরা পাস করে যাবে। বেশি লাগবে না, বেশি দিন লাগবেই না। থিওরি বেসড কোয়েশ্চেন্স বুঝতে পারছো না, চলো আপাতত স্কিপ করে যাও, কারণ আসবে না থিওরি বেসড কোয়েশ্চেন্স। আমি লিখে দিচ্ছি এটা তোমাদের যে থিওরি বেসড কোয়েশ্চেন্স আগামী দিনে কিন্তু হবে না খুব বেশি, যা হবে ইনফরমেটিভ কোয়েশ্চেন্স হবে। তো কাজেই ইনফরমেশনের জায়গাগুলোকে ভীষণ রকমভাবে প্রায়োরিটি দাও, ভীষণ রকমভাবে। এগ্রিমেন্টগুলোকে ভীষণ রকমভাবে প্রায়োরিটি দাও, ট্রিটিগুলোকে প্রায়োরিটি দাও। সিকোয়েন্স কোয়েশ্চেন্স, দেখুন সিকোয়েন্স কোয়েশ্চেন্স সলভ করতে হবে, সেটাকে ভীষণ রকমভাবে প্রায়োরিটি দাও। সিকোয়েন্স, যেমন জন রলসের তোমাদের দেখলাম সিকোয়েন্সে বইগুলোর নাম জানতে চেয়েছিল, আমি ক্লাসে একাধিকবার বলেছি যে সিকোয়েন্সে মুখস্থ করো। প্রত্যেকটা টপিক পড়ানোর সময় বইগুলোর নাম সিকোয়েন্সে বলেছি এবং বলে দিয়েছি যে এটা সিকোয়েন্সে দেখে নাও, সিকোয়েন্সে মুখস্থ করো। মুখস্থ হচ্ছে না, চলো একবার মুখস্থ করলে পরের বার ভুলে যাচ্ছ, সো খাতায় লেখো ওটাকে, কিন্তু মুখস্থ করতে হবে। কোনো ট্রিক্স বের করো, কোনো ফর্মুলা বের করো, ওটা থেকে প্রত্যেকটা বইয়ের আদ্যক্ষর দিয়ে প্রথম লেটারগুলোকে দিয়ে একটা হয়তো সেখানে ফর্মুলা তৈরি করার চেষ্টা করো। বারবার সেটা ফর্মুলাগুলোকে সেখানে খাতায় লেখার চেষ্টা করো। ওই ফর্মুলাগুলোকে বিভিন্ন তোমরা তো পাসওয়ার্ড দাও, বিভিন্ন পাসওয়ার্ড বানিয়ে দাও ফর্মুলাগুলোকে, তাহলে মাথায় থাকবে। আমি যেমন ওটাই করি, আমার বিভিন্ন পাসওয়ার্ডগুলো দেখবে আমার ফর্মুলা, তাহলে ফর্মুলাগুলো বারবার আমি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করি, ও মনে থেকে যায়। এগুলো ট্রিক্স আমি দেয়ালে লাগিয়ে রাখি, বারবার দেখি, দেয়ালে টাঙিয়ে রেখেছি, সেখানে লিখে রেখেছি, প্রিন্ট আউট নিয়ে এসে দেয়ালে চিপকে দিয়েছি, সেখান থেকে আমি বারবার দেখি। এগুলো হচ্ছে ট্রিক্স। এই 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 রকমভাবে টেকনিক্যাল পড়াশোনা যদি না করো পারবে না, আটকে যাবে। তো এবং তোমরা দেখবে যে প্রচুর যারা দুর্বল ক্যাটাগরির স্টুডেন্ট, মানে আমি কাউকে আন্ডারএস্টিমেট করছি না, বাট যারা দেখবে থিওরি পড়ে না, যারা হয়তো ইংরেজিতে দুর্বল, যারা হয়তো দেখতে পাবে যে সেখানে ক্লাসে এত বেশি সেখানে তাদের রেসপন্স থাকে না, তাদের দেখবে ব্যাকগ্রাউন্ড খুব দুর্বল, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুর্বল, কিন্তু তারা কিন্তু দেখবে তারপরেও পাশ করে যাবে এবং ভালো রকমভাবে পাশ করবে। কেন করবে? তার অন্যতম কারণ তারা মুখস্থ করতে পারে, তারা ওই চ্যালেঞ্জটা নিয়েছে 6 মাসে হয়তো ওই রকমভাবে পড়াশোনা করার, সিস্টেমেটিক পড়াশোনা করার, তো তার বেরিয়ে যাবে। কিন্তু এটা কখনো তার মানে এই নয় যে সে খুব ভালো ছাত্র। কিন্তু যখন তুমি ইন্টারভিউ ফেস করবে তখন কিন্তু তোমাকে এই শুধু ইনফরমেটিভ কোয়েশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করবে না। বিশেষ করে যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে তো আরোই চাপ, যে সেখানে ইনফরমেটিভ কোয়েশ্চেন্স তোমাকে জিজ্ঞেস করবে না, তোমাকে জিজ্ঞেস করবে যা সেটা হচ্ছে কিন্তু কনসেপচুয়াল, মানে ইনফরমেটিভ থাকবে প্লাস তোমাকে কনসেপচুয়াল প্রশ্নও কিন্তু প্রচুর জানতে চাইবে। মানে প্রশ্নের ধরনের মধ্যে তোমাকে হয়তো প্রথমে জিজ্ঞেস করবে যে এটা কি, কত সালে হয়েছিল, কে লিখেছিলেন, কনসেপ্টটা কি, এটা জিজ্ঞেস করলো। তারপরে হয়তো বলবে কেন বলেছিলেন, কিভাবে হলো, একটু ব্যাখ্যা করো। তখন তোমাকে ব্যাখ্যা করতে গিয়ে তোমার অ্যাপ্রোচটা জেনে নেবে যে তোমার ভেতরে কতটা আছে, তুমি সত্যি পড়াশোনা করেছো নাকি শুধু মুখস্থ করে গিয়ে পাশ করেছো, সেটাও যাচাই করে নেবে। তো ওখানেই তুমি আটকে যাবে। সেখানে তুমি কোনো একটা সাইডকে হয়তো সাপোর্ট করবে, করতে গিয়ে দেখা যাবে যে তুমি নিউট্রাল নও। তোমার সমস্ত থিওরিজগুলোকে পড়ার পর যে নিউট্রালিটি যেটা তৈরি হয় একজন স্টুডেন্টের মধ্যে, সেই নিউট্রালিটিটা নেই। তুমি কোথাও গিয়ে হয়তো সেখানে দেখা যাবে লিবারালিজমকে সাপোর্ট করে বসছো, যেটা আলটিমেটলি ভালো হতে পারে কিংবা খারাপ হতে পারে। লিবারালিজমে সব ভালো আছে তা নয়। কিংবা তুমি মার্কসিজমকে সাপোর্ট করে বসলে কিন্তু দেখা যাবে যে সেটা কিন্তু আলটিমেটলি কোনো মানে কোনো সিগনিফিকেন্ট কোনো মানে থিওরি নয় ওই প্রবলেমটাকে সলভ করার জন্য। কিন্তু যেহেতু তুমি ওটাই পড়ে এসেছো, তুমি ওই অ্যাপ্রোচেই কথা বলবে। এটা হয়তো ওই মুহূর্তে তুমি ধরতে পারবে না, বাট যখন যেমনিতেই তুমি অন্য থিওরিজগুলো পড়বে তখনই তোমার গিয়ে রিয়েলাইজেশন হবে যে ওই থিওরিজগুলোর মধ্যে যেটা তুমি এতদিন পড়ে এসেছো কিন্তু এগুলো পড়োনি, তো তোমার মধ্যে একটা বায়াসনেস চলে এসেছে, এবং এই বায়াসনেসটা হয়তো ইন্টারভিউ বোর্ডে সেটা ওরা ধরে ফেলেছে, তো এই কারণেই হয়নি। তো এগুলোকে এড়ানোর জন্য তোমাদের করতে হবে কি, যে তোমাকে এই প্যারালালি এগুলো থিওরিজগুলো পড়তে হবে, কনসেপ্টগুলো মোটামুটিভাবে জানতে হবে, বেসিক জায়গাগুলো অ্যাটলিস্ট জানতে হবে, প্রোস এবং কনস যেগুলো আছে সেগুলো অবশ্যই জানতে হবে। কিন্তু কথাটা হচ্ছে তোমাকে ইনফরমেশনের জন্য কিন্তু তৈরি থাকতে হবে, যে এনটি এর জন্য আর কনসেপ্টের জন্য রেডি থাকতে হবে তোমার ইন্টারভিউর জন্য। কারণ যেমনি তুমি পাশ করে গেলে নেট বা সেট, তুমি এলিজিবল হয়ে গেলে কিন্তু তোমার পরীক্ষার জন্য, মানে তোমার সিএসসির জন্য বা ইউনিভার্সিটি যে
রিক্রুটমেন্টগুলো হচ্ছে সেগুলোর জন্য। তো সেখানে কিন্তু তোমাকে এইরকমভাবেই তৈরি করতে হবে, নইলে কিন্তু পারবে না। এবং এটা ভীষণ সহজ, জাস্ট একটু নিজেকে একটু ঢেলে দিতে হবে, সময় দিতে হবে, তাহলেই হবে, আর কিচ্ছু না। এবার একটু আমরা ফোকাস করার চেষ্টা করি যে কী কী কোয়েশ্চেন্স এসেছিল এবং সেগুলো কী রকম ছিল। এখানে ইপসিতা লিখেছে জন রলসের হচ্ছে বইগুলোর ক্রনোলজিক্যাল অর্ডার জানতে চেয়েছিল। আগেও ক্লাসে বলেছি আমি তোমাদের দেখতে। কিছু পলিটিক্যাল পার্টিজের নাম ছিল কোন শেষের সাথে ম্যাচ করতে বলেছে। আচ্ছা, তো কোন দেশ হবে এটা বোধহয়, দেশের সাথে ম্যাচ করছে। তো কম্পারেটিভ পলিটিক্স আমি তোমাদের পড়াইনি, কিন্তু তোমাদের নিশ্চয়ই একটা খবরের কাগজ, আমি বারবার বলি খবরের কাগজ পড়ো। আমিও কারেন্ট অ্যাফেয়ার্স যখন তোমাদের পড়াতাম তখন নিশ্চয়ই বলেছি যে বিভিন্ন দেশে বিভিন্ন পলিটিক্যাল পার্টিস আছে, বিশেষ করে কিছু ডমিনেন্ট পলিটিক্যাল পার্টিস বা ডমিনেন্ট কিছু দেশ, যেমন হচ্ছে চায়না, যেমন হচ্ছে রাশিয়া, যেমন হচ্ছে ইউকে, যেমন হচ্ছে আমেরিকা, যেমন হচ্ছে বাংলাদেশ, আর যেমন হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো এই কয়েকটা দেশের এবং পাকিস্তান, এই কয়েকটা দেশের যদি তুমি পলিটিক্যাল পার্টিসগুলোর নাম যদি জাস্ট মনে রাখো, তাহলে এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু করা সহজ। এবং এগুলো ডিফিকাল্ট নয়, মুখস্থ করতে হয় না, এগুলো রোজ যারা খবরের কাগজ পড়ো তারা জানো এগুলো একটা দুটো করেই পলিটিক্যাল পার্টিস আছে, তো এগুলোই শুধু খালি দেখতে হয়। পলিটিক্যাল পার্টিস কার লেখা এটা সেকেন্ড শিফটেও দিয়েছে। এবং এবার এরা লাস্ট যে নেটটা হলো তোমাদের, যেটা অফলাইনে হলো, যেটা ক্যান্সেল করলো, সেখানেও এই বইটার নাম ছিল বোধহয়, আমি যতটা রিকল করতে পারছি। তো রিপিট কোয়েশ্চেন্স এগুলো বারবার জানতে চাই, এলিট থিওরি থেকে বারবার এই সমস্ত কোয়েশ্চেন্সগুলো করে, বারবার এগুলো করে এলিট থিওরি। এবং আমি তোমাদের বারবার বলছি, যারা সলভ থিওরিটা মোটামুটিভাবে পড়ে নিয়েছো, হয়তো আমি এখনও সেখানে পৌঁছতে পারিনি বা তুমি সেই সময় জয়েন করোনি, তো মোটামুটিভাবে থিওরিটা অল্প একটুখানি জেনে নাও, ক্লাস লেকচারটা শুনে নাও, তারপর পিওয়াইকিউটা সলভ করো, দেখো তাতেই তোমাদের হয়ে যাবে। বেসিক জিনিসগুলো ওখানেই পেয়ে যাবে। টপিক ওয়াইজ পিওয়াইকিউসগুলো 40টা 45টা করে দেওয়া আছে, 60টা 70টা করে দেওয়া আছে। দেখবে তোমরা যেই কোয়েশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে, ওগুলোই বারবার তোমরাও দেখে যাও, ওতেই কমন পেয়ে যাবে সব। এবং দেখো এগুলো কিন্তু তাই বলছে, এগুলো কিন্তু পিওয়াইকিউ, জন রলসের এটা পিওয়াইকিউ, পলিটিক্যাল পার্টিস এটা পিওয়াইকিউ, এগুলো সবই পিওয়াইকিউ এর কোয়েশ্চেন। তারপরে এখানে ট্রিটি ম্যাচিং দিয়েছিল, ট্রিটি ম্যাচিং তো বারবারই দেয়। ময়ূরাক্ষী বলছে ট্রিটি ম্যাচিং দিয়েছিল, ময়ূরী বলছে ট্রিটি ম্যাচিং দিয়েছে পিএম ওয়াইজ থেকে, এর আগেও দিয়েছে বিভিন্ন প্রাইম মিনিস্টারের সময় কে কোন ট্রিটি করেছে, তাই না? তো যেমন জওয়াহরলাল নেহরুর সময় কোন ট্রিটি, জওয়াহরলাল নেহরুর সময় তিনি করেননি খুব একটা, হ্যাঁ করেছিল, যেটা হচ্ছে পঞ্চশীল এগ্রিমেন্ট যেটা করেছিল, বারবার জানতে চায়। তোমরা দেখতে পাবে লাল বাহাদুর শাস্ত্রীর সময় তোমরা দেখতে পাবে যে সেখানে তিনি তাসকেন্ট এগ্রিমেন্ট করছেন, এর সেকেন্ড শিফটেও দিয়েছিল। তারপরে তোমরা দেখতে পাবে যে তারপরে প্রধানমন্ত্রী হচ্ছেন ইন্দিরা গান্ধীও তোমরা দেখতে পাবে যে সেখানে তিনি সিমলা এগ্রিমেন্ট করছেন 1972 সালে। তারপরে তোমরা দেখতে পাবে অটল বিহারী বাজপেয়ীও দেখবে তোমরা পাকিস্তানের সঙ্গে এগ্রিমেন্ট হচ্ছে, হ্যাঁ বাংলাদেশের সঙ্গে হচ্ছে। মাঝখানে তোমরা দেখতে পাবে যে গুজরাল ডক্টরিনের সময় তোমরা দেখতে পাবে যে সেখানে এইচ ডি দেবেগৌড়াতে বাংলাদেশের সঙ্গে এগ্রিমেন্ট করছে। তো জল চুক্তি যেগুলো হচ্ছে সেই সময় তোমরা দেখতে পাবে, বর্ডার হচ্ছে সেগুলো দেখতে পাবে। নরেন্দ্র মোদীর আমলে এসে তোমরা দেখতে পাবে যে সেখানে বিভিন্ন দেশের চুক্তির মধ্যে তোমরা দেখতে পাবে যে সেখানে সেপা করেছে, বেকা করেছে, সেকপা করেছে, এগুলো কোন দেশের সঙ্গে হচ্ছে। এই বেসিক জিনিসগুলো, এগ্রিমেন্টগুলো আমি একটা লিস্টও বানিয়ে দেবো তোমাদের, এগ্রিমেন্টেরই শুধু লিস্ট দেখবে। যেমন আমি তোমাদের বিভিন্ন ফাদারের একটা লিস্ট বানিয়ে দিয়েছিলাম, যে কোনো কোয়েশ্চেন আসলে ওই লিস্টটা থেকেই আসবে, 12-14টা যে তোমাদের বা 20টার মতো বোধহয় ফাদার দিয়েছিলাম। তো যে কোয়েশ্চেনগুলো আসে ওখান থেকে আসবে, ঠিক একই রকমভাবে এটাও করে দেবো, এটাও তোমরা পেয়ে যাবে। তো ট্রিটিগুলো এখানে পেয়ে গেলে, এরপরে তোমাদের এখানে কিছু ট্রিটি ক্রনোলজিক্যালি সাজাতে বলেছিল, হ্যাঁ এটাও হয়ে যায়। যারা এটা এরকমভাবে মনে রাখেছো, প্রধানমন্ত্রীর লিস্টটা যাদের মনে আছে তাদের এটা তো ইজিলি মনে থাকার কথা। হিন্দু দিয়ে কিছু প্রশ্ন ছিল, আমি আগেও বলেছি হিন্দু থেকে প্রশ্ন বেশি থাকবে, কারণ বিজেপি পাওয়ারে আছে। তারা বিজেপি পাওয়ারে আসার পর থেকে এখানে যেটা করেছে সেটা হচ্ছে যে হিন্দু থিঙ্কার্সদের বিশেষ করে সিলেবাসে ঢুকিয়েছে। যেমন এগুলো আগে পড়ানো হতো না, ছিল না সিলেবাসে। দীনদয়াল উপাধ্যায় ছিল না, সাভারকার ছিল না, তারপরে এখানে তোমরা দেখতে পাবে যে রামমনোহর লোহিয়া, এরা কিন্তু ছিল না, এদেরকে ঢোকানো হয়েছে। তো অরবিন্দ থেকে যারা হিন্দুনাইজেশনের কথা বলেছে, বিশেষ করে সাভারকার, তারপরে তোমাদের অরবিন্দ, তারপরে তোমাদের এখানে রামমনোহর লোহিয়া, দীনদয়াল উপাধ্যায়, যাদের একটু প্রো বিজেপি ছিল, যারা প্রো বিজেপি, প্রো আরএসএস, প্রো হচ্ছে যারা ওই বলতে পারো যে সংঘ, তাদের সঙ্গে কিন্তু তাদের সেই রিলেটেড কোয়েশ্চেন ছিল বেশি থাকবে। এটা তো একটা সাধারণ বিষয়, কাজে এগুলো চোখ বন্ধ করে দেখে যেতে হবে। কারোর কি বলছে এখানে ফরমেশন অফ স্টেট এসেছিল,
কিছুদিন আগেই তোমাদের পড়ালাম এবং বলেছিলাম যে এগুলো সবগুলোই প্রায় পিওয়াইকিউতে এসেছে এবং এটাই রিপিট হয় বারবার। তো ফরমেশন অফ স্টেটগুলো বারবার করে দেখে যাবে। গুজরাট মহারাষ্ট্র 1960 সালে যেমন, ওটা বোধহয় ফার্স্ট শিফটে সেকেন্ড শিফটে দুই জায়গাতেই রিপিট করেছে। গুজরাট এসেছিল, ছিল, তার সেকেন্ড শিফটেও এসেছে। এগুলো দেখতেই পাচ্ছ যে একই জিনিস বারবার রিপিট করছে, একই দিনে পরীক্ষা একই জিনিস রিপিট করছে, দেখতেই পাচ্ছ। তো এগুলো হবে। তোমাদের সিকিমেরটা মনে রাখতে বলেছিলাম, তোমাদের এগুলো যেগুলো খুব কমন, যেগুলো মনে থাকে, ইউনিক যেগুলো, হ্যাঁ ইউনিক যেগুলো, যেমন তোমরা দেখতে পাবে ঝাড়খণ্ড 2000 সালে হলো, ক্লাসে পড়াতে গিয়ে বলেছিলাম তোমাদের। সেখানে বললাম যে রিসেন্ট যেটা হলো, লেটেস্ট যেটা বারবার জিজ্ঞেস করে সেটা হচ্ছে তেলেঙ্গানা 2014 সালে যেটা হলো। তো এগুলো এগুলো বারবার আসে, এগুলো তোমাদেরকে দেখে যেতে বলেছিলাম। ম্যানেজারিয়াল রিভলিউশনস থিঙ্কার্সের নাম, এটা সেকেন্ড শিফটেও এসেছিল, ফার্স্ট শিফটেও এসেছে, দেখো সেকেন্ড শিফটেও এটাও এসেছে, হ্যাঁ সেকেন্ড শিফটেও এসেছে। তো এই জিনিসগুলো কিন্তু এখানে এসেছে। পলিটিক্যাল এলিট থেকে এসেছিল, এলিট থিওরি ইউনিট 4 থেকে। আমি এখনো যাইনি ওটাতে, কিন্তু তোমরা অনেকে আমার এই ইউজির ক্লাস যখন করাছিলাম তখন অনেকে তোমরা আবার এটা ক্লাস করেছো, যাদের ইন্টারেস্ট ছিল তারা। তো এগুলো সব কমন এসেছে। তারপরে এখানে দেখো ইন্টারন্যাশনাল রিলেশনস ছিল, তা কি বলছে, তারপর হানা আরেন্ট তো পাওয়ার থিওরি থেকে, ওখানে ওই বইয়ের কি ছিল এখানে, হ্যাঁ তো সাধারণ বিষয়, সেগুলো কঠিন তো কিছু নয়, এগুলো সাধারণ বিষয়। একটাই আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট থেকে দিয়েছে। টোটাল রিভলিউশন আমাদের শিফটও ছিল স্যার হ্যানা আরেন্ডের থেকে। ওর লিখেছিল না যে শি রোট অ্যাগেইনস্ট স্ট্যালিনিজম এন্ড নাৎসিজম। আচ্ছা, ওটা ইজি প্রশ্ন ছিল, মানে ওই আর কি একটা ধরতে পারলে বাকিগুলো হয়ে যায়। হ্যাঁ তুমি যা ওই স্ট্যালিন আর স্ট্যালিন বলছি, সরি, নাজি আর হচ্ছে ইয়ে ছিল, মানে স্ট্যালিনই ছিল। আর তারপরে আর ওটার সাথে অপশন দিয়েছিল মনে হয় যে ফ্রান্স ফ্যানন রোট হোয়াইট স্কিন ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক। হ্যাঁ, ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক। হ্যাঁ, তো এগুলো বিষয় একেবারে বেসিক জিনিস, যেগুলো বারবার তোমাদের বলেছি, ওগুলো দেখো। তো ওগুলো এসেছে। অ্যারিস্টটল হেগেল দিয়ে একটা করে ম্যাচিং ছিল। তো এগুলো বেসিক কোয়েশ্চেন, দেখো গভীরে যায়নি, যাবে না এদের গভীরে যাওয়ার এদের আস্পর্ধা নেই। আমি এদের কাউকে ছোট করছি না, বাট আমি বলছি এদের আস্পর্ধা নেই। তার কারণ এদের এই সমস্ত টপিকগুলোতে এরা বেশি খুব ভালো পড়াশোনা করেছে তা নয়। যারা কোয়েশ্চেন তৈরি করতে গেছে তারা খুবই ইনফরমেটিভ ওয়েতে পড়াশোনা করেও নিজেরা প্রফেসর হয়েছে। কাজেই এরা কখনো তোমাকে এগুলো জিজ্ঞেস করবেই না, এবং এরা কখনো এগুলো চর্চা করেও না। এরা এই সমস্ত অ্যারিস্টটল হেগেল এগুলো চর্চা করে থিওরিস্ট যারা, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষে যারা আরো বড় থিওরিস্ট আছেন, যারা থিঙ্কার ওয়াইজ চর্চা করেন, তারা করেন এগুলো। তো এরা যেহেতু ওই কোয়েশ্চেন্স তৈরি করতে যায়নি, কাজে এগুলো থেকে প্রশ্ন ওই গভীরে গিয়ে প্রশ্ন করবে ওই রকম, এটা কখনো হবে না। কনজারভেটিজমের 4টে স্টেটমেন্ট দিয়েছিল পলিটিক্যাল থিওরি থেকে, তার মানে দিয়েছে একটা কোয়েশ্চেন, এখানে একটা দেখতে পাচ্ছি। ফ্রান্স ফ্যাননের একটা কোয়েশ্চেন ছিল বলছো তোমরা, সাধারণ বিষয়। ময়রা কি বলছে? ফ্রান্স ফ্যানন থেকে আমাদের ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক যেটা বললো, ও সেকেন্ড শিফটেও ছিল, ভালো। তো এগুলো তারপরে দেখো এখানে ম্যানেজারিয়াল রিভলিউশনস বললে তোমরা, প্যাসেজ তো ছিল নিও লিবারালিজম এবং লিবারালিজম। তো সহজ হয়, এর আগেও লিবারালিজম নিও লিবারালিজম থেকে বোধহয় প্যাসেজ ছিল, এবারও দিয়েছে একই বিষয়, একই টপিক আবার রিপিট করছে, এবং এগুলোই করবে। স্যার ইকোলজি নিয়ে যে কোশ্চেনটা বললেন, ওই টার্মটাকে বলেছে, সেটাও এসেছিল, ফার্স্ট শিফটেও এসেছিল, সেকেন্ড শিফটেও শুনলাম যে এসেছে। ডিপিকোলজি, হ্যাঁ ডিপিকোলজি ফার্স্ট শিফটে এসেছিল, ডিপি আসে বলছে কি জানি না স্যার, ফার্স্ট শিফটে আসেনি। ওটা হচ্ছে ইকোলজিজম বা এরকম কিছু একটা ছিল, ম্যাচিং এ ছিল। আচ্ছা, যেখানে হচ্ছে ওই মার্কসিজম ফেমিনিজম ছিল। তো যাই হোক, তার মানে বেসিক জিনিসগুলোই কমন পেয়েছো। ডিপিএসপি প্যাসেজ ছিল, ডিপিএস দেখো সাধারণ বিষয়গুলোই জিজ্ঞেস করছে। ডিপিএসপি প্যাসেজ দিলে তুমি এর কঠিন হবে, এগুলো হবে না, সহজ হবে। তো যাবে না, যেমন এর আগে যারা ওই শেষের দিকে দেখবে, একেবারেই যারা কোয়েশ্চেন্স করতো, মানে বিজেপি আসার আগে দেখবে, যখন প্যাসেজগুলো দিত তখন সেই প্যাসেজগুলো দেখবে, তখন কোনো অমর্ত্য সেনের থিওরি দিয়েছে, মানে কঠিন যেগুলো একটু হোঁচট খাবে, তুমি একটু গোলাবে বারবার করে, তোমাকে একটু সম্ভাবনা থাকবে যে তুমি ভুল করে আসবে সেই জানি। কিন্তু এখানে 3টে প্যাসেজ যে ছিল, 3টে প্যাসেজের সবকটা ইজি ছিল। সেকেন্ড শিফটেও যেমন হচ্ছে শান্তিনিকেতন থেকে একটা প্যাসেজ ছিল, বেসিক এগার উত্তরগুলো ওখানে জলজান্ত লেখা আছে, এবং দিয়েছেও খুব ছোট 10-12 লাইনের দিয়েছে, যে সেখানে তুমি জাস্ট ওই একবার পড়লেই তোমার পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। তো কোয়েশ্চেন দেখলে তুমি ইজিলি সেগুলো করতে পারবে, টাইমটাও কম লাগছে, ভালো। প্রেসিডেন্টের রিজাইন নিয়ে একটা কোয়েশ্চেন ছিল,
কাকে রেজিগনেশন দেয়? তো সাধারণ কোয়েশ্চেন, সেটা ভাইস প্রেসিডেন্টকে দেয়, তাই তো? ভাইস প্রেসিডেন্ট আবার প্রেসিডেন্টকে দেয়, একে অপরকে দেয় ওরা। পড়াতে গিয়ে তোমাদের এগুলো বলেছিলাম আমি তোমাদের। প্রেসিডেন্ট কার কাছে আছে রেজিগনেশন? ন্যাশনাল পার্টির হতে গেলে কি কি কন্ডিশন লাগে কিছুদিন আগেই পড়ালাম, ন্যাশনাল পার্টির কন্ডিশনসগুলো। ন্যাশনাল পার্টির কন্ডিশন, স্টেট পার্টির কন্ডিশনস কি কি লাগে সেগুলো কিছুদিন আগেই পড়ালাম না? তোমাদেরই তো পড়ালাম না? কাদের পড়ালাম? তোমাদেরই পড়ে যাচ্ছিলাম তো। পিডিএফটাও দিয়েছিলাম যে প্রথম 3টে কন্ডিশনস আছে, পরেরটাতে হচ্ছে 5টা কন্ডিশনস দিয়েছে। ন্যাশনালে 3টে, পরে স্টেটে হচ্ছে 5টা। ঠিক আছে, একেবারে বেসিক কোয়েশ্চেন্স, একেবারে 6% ভোট পেতে হবে, 2% সিট পেতে হবে, আর একটা হচ্ছে তোমাদের সেখানে কি করতে হবে যে 4টে রাজ্য পার্টি হিসেবে স্বীকৃতি পেতে হবে। এই তো কন্ডিশন, একেবারে সিঙ্গেল ওয়ার্ডে। হ্যাঁ স্যার, কন্ডিশন দিয়েছিল, ওখানে বলেছিল যে মানে কোনটা কারেক্ট। তো এই বেসিক জিজ্ঞেস করছে, তার মানে যা পড়িয়েছি কমন পেয়েছো ওখানে, স্ট্রেট ফরওয়ার্ড। তারপরে দেখো এখানে তারপরে এই যে একটা লিস্ট দিয়েছে সেকেন্ড শিফটের ফিনান্স কমিশন আর্টিকেল, একাধিকবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে, চোখ বন্ধ করে, সেটাও জিজ্ঞেস করেছে। 280 নম্বর আর্টিকেল, চোখ বন্ধ করে আসতে হবে এগুলো, মানে এগুলো পিওয়াইকিউ গুলো সলভ করে গেলে এগুলো তুমি কমন পাবে, একাধিকবার পাবে। ফার্স্ট ফিমেল সিএম অফ ইসলামিক ওয়ার্ল্ড, কখনো আগে জিজ্ঞেস করেনি, আগে জিজ্ঞেস করেছিল ভারতবর্ষের প্রথম মহিলা সিএম এর নাম। ওটাকে একটুখানি এবার একটু ঘুরিয়েছে, মানে পিওয়াইকিউতে তোমরা এটা পাবে যে ভারতবর্ষের প্রথম মহিলা সিএম এর নাম জিজ্ঞেস করেছিলেন, পশ্চিমবঙ্গে বা জম্মু কাশ্মীরের প্রথম মহিলা সিএম এর নাম জিজ্ঞেস করেছিল, এই ধরনের কোয়েশ্চেন ছিল। এবার একটা জিজ্ঞেস করেছে যে ইসলামিক ওয়ার্ল্ডে হচ্ছে মহিলা সিএম এর নাম। তো সেখানে 4টে অপশন ছিল, তোমরা গুলিয়ে ফেলতে পারো অনেকে, খালেদা জিয়া আর শেখ হাসিনার মধ্যে। আগে খালেদা জিয়া হয়েছিল, তারপরে হচ্ছে শেখ হাসিনা হয়েছিল, বাট এরা হবে না, এটা হবে না। উত্তরটা হবে বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো আমরা দেখতে পাবো যে তিনি প্রথম কোনো মহিলা প্রধানমন্ত্রী ইসলামিক ওয়ার্ল্ডে, যেটা তিনি পাকিস্তান থেকে হয়েছিলেন। তো এগুলো ইজি কোয়েশ্চেন্স, একটু যারা খবরের কাগজ পড়ো, আমি বারবার বলছি খবরের কাগজ যারা পড়ো তাদের জন্য এগুলো খুব সহজ। সিএম অফ মোর দেন 2 স্টেটস, একেবারে নতুন প্রশ্ন, ইউনিক প্রশ্ন। তবে এই যে খুব ইউনিক আমি বলবো না, যারা ওই পিওয়াইকিউজগুলো চর্চা করার সময় যারা একটুখানি যে নামগুলো থাকে, যে থিওরিজগুলো থাকে, যে টার্মিনোলজিসগুলো থাকে, ওগুলো সম্পর্কে যদি 10-12 লাইন বা বেসিক ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখে নাও তাহলে চোখে পড়বে। এখানে নাম ছিল কিন্তু ওই কর্পূরী ঠাকুর নাম ছিল আর ত্রিবেদীর নাম ছিল। এই কোয়েশ্চেন্সটা লাস্ট যে পরীক্ষা হলো সেখানেও ছিল, এই নামগুলো ছিল। তো এই নামগুলো তার মানে কিছু ইম্পর্টেন্স তাদের তো অবশ্যই আছে বলেই তো জিজ্ঞেস করছে ওদেরকে। তো তোমার তখন কি উচিত, একজন স্টুডেন্টের এটাই উচিত যে কোয়েশ্চেন্সটা হাতে পাওয়ার পর ওদের সম্পর্কে একটুখানি ছোট্ট করে দেখে নেওয়া, কি কি ইউনিক বিষয় কি কি আছে ওদের সম্পর্কে। তো এদের সম্পর্কে যখন তুমি ইউনিক বিষয় খুঁজতে যাবে তখন তুমি দেখবে যে এই যে ত্রিবেদীর নামটি ছিল, সেই ত্রিবেদী ছিল, এখানে আমরা দেখতে পাবো যে তিনি কিন্তু এই 2টো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন, 2টো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার। তো এই বিশেষত্বগুলো তোমাকেও কিন্তু প্যারালালি দেখে নিতে হবে, তাহলে কিন্তু এই নতুন প্রশ্নগুলো খুব উত্তর করাটা কিন্তু ডিফিকাল্ট হবে না। এবং এখন থেকে সাবধান হয়ে যাও যে কোয়েশ্চেন্স হাতে পাওয়া মানে একবার রিভাইজ করে ছেড়ে দেওয়া নয় যে আমি তো দেখে নিলাম মুখস্থ হয়ে গেলাম, না। প্রত্যেকটা নতুন যদি কোনো নাম দেখছো তাহলে তার বিশেষত্ব কি, কেন তাকে জিজ্ঞেস করলো তার সম্পর্কে, এটাও বুঝে নাও। এমনি উনি আলোচনায় আসেননি, তো ওনার বিশেষত্ব নিশ্চয়ই কিছু একটা আছে বলে ওনার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, বা ওনার নামটি পরীক্ষায় মেনশন করেছে। তাহলে ওনার ওই বিশেষত্বটা কি, ইউনিক 4-5টা পয়েন্ট খাতায় লিখে নাও এখন থেকেই, ওটা শুরু করো, তাহলে দেখবে এই সমস্ত নতুন প্রশ্নগুলো করাটা কিন্তু ডিফিকাল্ট হবে না। তারপরে দেখো এখানে কমপ্লিটেড থার্ড টার্ম অ্যাজ পিএম আদার দ্যান নেহরু। তো এটা তো একেবারেই বলা যেতে পারে যে দেখে তো এটা সবাই মানে আমরা হাসাহাসি করছিলাম কোয়েশ্চেন্সটা দেখে, যে নরেন্দ্র মোদীর কোনো বড় ভক্তই হবে যিনি এই উত্তরটা করেছেন, ঠিক আছে। কারণ কমপ্লিট থার্ড টার্ম মানে সেকেন্ড টার্ম কমপ্লিট করার পর থার্ড টার্ম পেয়েছেন সিঙ্গেল রোতে যিনি, তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী। অনেকে তোমরা হয়তো সেখানে গুলিয়ে ফেলতে পারো যে ইন্দিরা গান্ধী হবে না, ইন্দিরা গান্ধীর মধ্যে একটা ব্রেক ছিল, ইন্দিরা গান্ধী কিন্তু ব্রেক ছিল মাঝে, মানে 1980 সালে এসে তিনি হলেন, কিন্তু মাঝে 1977 থেকে 80 পর্যন্ত তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন না, কাজে ওই কারণে উনি উত্তরটা ভুল হবে। তাহলে সঠিক উত্তর হবে নরেন্দ্র মোদী। তো নেহরুর পর নরেন্দ্র মোদী এই সুযোগটা পেয়েছিলেন। এবং এটাও যে খুব নতুন প্রশ্ন আমি বলবো না, এই ধরনের প্রশ্ন এর আগেও এসেছে, নেহরু সম্পর্কে যেটা জানতে চেয়েছিল, নেহরু সব থেকে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী কে থেকেছেন, তো সেখানেই তোমরা কিন্তু উত্তরটা পাবে। তো একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি আরো পড়াশোনা করার চেষ্টা করো তাহলেই দেখবে এগুলো বেরিয়ে আসবে। কমিশন রিলেটেড কোয়েশ্চেন্স ছিল, এটা বারবার থাকে, আমি বারবার বলি কমিশন রিলেটেড মানে সেখানে গভীরে জিজ্ঞেস করে না,
কমিশন মানে জিজ্ঞেস করে সেটা হচ্ছে কত সালে ফর্মেশন হয়েছে, ব্যাস সিম্পল কোয়েশ্চেন্স, এটাই দিয়েছিল। হ্যাঁ ব্যাস সিম্পল কোয়েশ্চেন্স। তো কোয়েশ্চেন্সগুলো বেসিক জিজ্ঞেস করে একেবারে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তারপর মহিলা রিলেটেড সেকেন্ড শিফটে যেমন মহিলা রিলেটেড কোয়েশ্চেন্স এসেছে, চাইল্ড রিলেটেড কোয়েশ্চেন্স, ওই সেকেন্ড শিফটেরই এটা। তো একেবারে বেসিক জিনিসগুলো এসেছে এবং কোনটা কত সালে হয়েছে, কত কে আগে কে পরে, ওগুলো জানতে চেয়েছে। ডিফিকাল্ট নয়, সহজ। হোয়েন ওয়াজ বার্মা বিফার্কেটেড, আমি তোমাদের 1935 পড়াতে গিয়ে তোমাদের বলেছিলাম। 1935 যারা ইন্ডিয়ান কনস্টিটিউশনে ক্লাস করেছো আমার, তারা জানো 1935 পড়াতে গিয়ে তোমাদের বলেছিলাম যে সেখানে বার্মা কিন্তু 1935 সালের শাসন, ভারত শাসন আইনেই কিন্তু সেটা মেনশন করা হলো, বাট ফাইনালি বার্মা বেরিয়ে গেল 1937-এ। তো 1937-এ সেটা হয়তো লেখা ছিল না, কনফিউশন হতে পারে, বাট এটা তো নিশ্চিত যে 1935-এ যদি হয় তাহলে নিশ্চয়ই 1934-এ যে অপশনটা আছে সেটা হবে না, 1930-তে যেটা আছে সেটা হবে না, তাহলে 1937-এই হবে। আরবিআই তো এটাও পিওয়াইকিউ, আরবিআই কত সালে এসেছে পিওয়াইকিউতে আছে, এটা তোমরা পিওয়াইকিউতে পাবে আরবিআই, এটাও কমন। তাহলে বারবার আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একেবারেই ইজি কোয়েশ্চেন, মানে আমরা পড়েছি এখান থেকেই দিয়েছে। হোয়েন ওয়াজ শান্তিনিকেতন এস্টাবলিশড, এর আগেও কোয়েশ্চেন্সটা এসেছে, পিওয়াইকিউ এর কোয়েশ্চেন্স, নট সো ডিফিকাল্ট। ডেমোক্রেসি, বিউরোক্রেসি, হিপোক্রেসি, অথার, এটা বোধহয় একবার এসেছিল এবং ক্লাসে আমি বোধহয় বলেছিলাম না স্থাপিতা, ক্লাসে বলেছিলাম। হ্যাঁ স্যার, আপনি এটা লিখেও ছিলেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ানোর সময়, আপনি বলেছিলেন এটা ইম্পর্টেন্ট। আনকমন না, বারবার বলেছিলাম, এই যে দেখো বলছি, ওর মনে আছে কানে, তার মানে দেখো কানে এখন ওটা ওর শব্দটা ভাসছে। স্থাপিতারও তাই হয়েছে, কানে ভাসছিল নাকি পরীক্ষার হলে গিয়ে? হ্যাঁ এটা ভাসছিল। এই যে স্যার আমি আমাদের তো প্রাইম মিনিস্টারটা ভুল করে এসেছি, ইন্দিরা গান্ধী এসেছি স্যার। ঠিক আছে, সব তো ঠিক করে আসতে পারবে না, তাহলে তো ভগবানই রাখুন। না এমনিও হবে না আমি জানি, কিন্তু এত সিম্পল একটা প্রশ্ন ভুল করলাম। ঠিক আছে, তো এই যে বারবার তোমাদের বলেছি যে তোমরা বলছো যে কানে ভাসছে, আমি তোমাদের এই কারণে বলি যে ক্লাসগুলো রেগুলারিটিটা মেনটেন করো, তোমার শুনে শুনেই মুখস্থ হয়ে যাবে, অনেক কিছু শুনে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ লাস্ট 3-4 দিনের ক্লাস থেকে, তা লাস্ট 3-4 দিনের ক্লাস থেকে দেখো বলছে ফার্স্ট শিফটে, তাও আবার হুইচ সিএম আন্ডার আর্টিকেল 365 ওয়াজ রিমুভ ফ্রম হিজ পোস্ট, লাড্ডু কোয়েশ্চেন্স। তোমাদের কিছুদিন আগেই যখন পড়ালাম তখনই বলেছিলাম যে নেহরুকে এই যে কিছুদিন আগে তো নিলাম ক্লাস, তখনই তোমাদের বললাম যে নেহরুকে এটা বলে ব্লেম করা হয় যে নেহরু উপর এই 365 ব্যবহার তিনি করেছিলেন কেরলের উপরে, এবং তিনি সেই কারণে যে কেরলে যে বামপন্থী সরকার প্রথম এস্টাবলিশ হয়েছিল 1957-এর দিকে, সেই সরকারকে তিনি ফেলে দিয়েছিলেন। হ্যাঁ, EMS নাম্বুদ্রিপাত সেই সময় আমরা দেখতে পাবো যে তিনি চিফ মিনিস্টার হয়েছিলেন। রিসেন্টলি ক্লাসে বললাম এটা, এবং একবার বলিনি, একাধিকবার বলেছি শব্দটা, তো বুঝতেই পারছো যে ওটাই হবে, প্রথম ওখানেই ব্যবহার করা হয়েছিল এটা। হু স্টার্টেড মুক নায়ক, এটা আম্বেদকর পড়াতে গিয়ে বলেছিলাম মুক নায়ক। তো আমি তোমাদের বলেছিলাম যে তিনি যেহেতু SC STদের, এবং আমি এক্সপ্লেনেশনও দিয়েছিলাম যে এইরকমভাবে মনে রাখার চেষ্টা করবে যে যেহেতু তিনি হচ্ছেন মানে SC STদের নিয়ে কাজ করছেন, কথা বলছেন, তাহলে তার না ওই মানে ভাবনার জগতে ওই টার্মিনোলজিগুলোই ঘোরাফেরা করবে। কেন? কারণ এদেরকে তিনি মুক বলছেন। মুক মানে কি? মুক মানে হচ্ছে বধির, মানে মুক মানে কি বল, বোবা। মুক মানে হচ্ছে বোবা, মুক মানে বোবা, ময় দুর্গুকার আর ক, মুক মানে হচ্ছে বোবা, যারা হচ্ছে কথা বলতে পারে না। তো SC ST তো কথা বলতে পারে না, এদের তো নিজের বলার কোনো ভয়েস নেই, তো সেই কারণে তিনি এদেরকে ভয়েস দেওয়ার কথা বলছেন। তো ভয়েস কে দিচ্ছেন? আম্বেদকর নিজে দিচ্ছেন। পত্রিকা একটা এস্টাবলিশ করছেন, সেটা নাম দিচ্ছেন মুক নায়ক। অর্থাৎ যারা বোবা তাদের হচ্ছে ইনি একজন নায়ক হিসেবে কথা বলবে। নায়ক কি করবে? নায়ক হচ্ছে তাদের কি করা উচিত, কি করলে ভালো হয়, কোনটা খারাপ, কোনটা করা উচিত নয়, কি কাজগুলো করলে তাদের নতুন কোনো উন্নতি হবে, এই সমস্ত কথাগুলো লেখা থাকবে। তো এই পত্রিকাটিতে তোমরা দেখতে পাবে যখন তিনি এটা লঞ্চ করছেন, তখন স্বাভাবিক কথা এইরকমই একটা নাম দেবেন। তো চোখ বন্ধ করে এইরকমভাবে যদি মানে মুখস্থ যদি তোমরা নাও থাকে তোমাদের জিনিসগুলো, একটা ভাবনার জগতে, যে সিলেবাসে আমার তো 20টা বা 16টা থিঙ্কারই আছে, তাহলে এটা কে হতে পারে, এইরকমভাবে যদি ভাবো যে রবীন্দ্রনাথ ঠাকুর, না হবে না, আম্বেদকর, হ্যাঁ হতে পারে, মানে 16টা 15টার নাম তুমি যদি একটুখানি রিকল করার চেষ্টা করো, তাহলেই গিয়ে তুমি আটকে যাবে যে কে হতে পারে। তো মুক নায়ক কথাটি কে বলতে পারে, তো আটকে যাবে তুমি। তো এইখানেই তোমার কনসেপ্ট কিন্তু কাজ করে যাবে। হু ইস্টাবলিশ বহিষ্কৃত হিতকারিণী সভা, সেকেন্ড শিফটের কোয়েশ্চেন্স, বহিষ্কৃত হিতকারিণী সভা। তো জানো তোমরা এটাও ওই আম্বেদকরই হবে, একেবারেই লাড্ডু কোয়েশ্চেন্স, বারবার তোমাদের এগুলো সলভ করিয়েছি, অনেক রকমভাবে সলভ করেছো তোমরা। ম্যানেজমেন্ট অফ অ্যাফেয়ার্স থেকে কি কোয়েশ্চেন্স এসেছিল ম্যানেজমেন্ট অফ অ্যাফেয়ার্স থেকে?
স্যার স্যার ওটা একটা বড় মতন কোর্ট মতন ছিল, তো আমি জাস্ট দেখলাম যে ম্যানেজমেন্ট অফ অ্যাফেয়ার্স এরকম কিছু একটা লেখা ছিল, তো যেটা পিটার ড্রাকার মনে হয়। পিটার স্যার আমার ড্রাকার ম্যানেজমেন্ট দিয়ে কোনো কোশ্চেন আসলে আমি পিটার ডাকারই করি। আমি তো তোমাদের ওটাই management বলেছিলাম দিয়ে- ক্লাসে যে যখনই ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস আসবে, সিলেবাসে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস বড় একটা করে হাইপেন দিয়ে লেখা আছে, পিটার ড্রাকার, চলো চোখ বন্ধ করে ওটাই করে আসো, এ ছিল। তা আমি ওটাই তোমাদের পাশাপাশি এসেছিল। প্যাসিভটা এসেছে, দেখো মানে রিপিট কোথায় হ্যাঁ, মানে যাবে বইয়ের নাম দিয়ে দিয়েছে চারটে হ্যাঁ। বইয়ের নাম দিয়ে দিয়েছে, আর একটা মানে অপশন ছিল, আর কোশ্চেন ছিল মানে পিটার ড্রাকারের বইয়ের নাম কি ছিল, চারটে অপশনের মধ্যে থেকে। তো এটা পড়ানোর সময় তোমাদের বলেছিলাম, এবং আমরা যখন পিওয়াইকিউ সলভ করছিলাম তখনও তোমাদের বলেছিলাম যে একটা বিশাল বড় একটা স্টেটমেন্ট দিয়েছে, বাট এটার মধ্যে ধরা যাচ্ছে না। তো তখন কি বলেছিলাম, তোমাদের বলেছিলাম যে দেখো এখানে দুটো টার্মিনোলজি একসাথে আছে, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। ওই টার্মিনোলজিটা তো শুনেছো বা পড়েছো কোথায় না, সিলেবাসে মেনশন আছে। তুমি জানো না যখন, এমনিতেও তোমার ভুল হবে, কিন্তু তোমার একটা ট্রিক্স খুঁজে পেয়ে গেলে ওখানে যে এই দুটো শব্দ আছে শুধু, ওটাই জল জল করছে, তোমার চোখে ওটা ভাসা উচিত। তো স্টেটমেন্ট দেখে অনেকে তোমরা হয়তো বেরিয়ে চলে গেছো, কিন্তু না, ওই দুটো একবার সেন্টেন্সটা পড়ে নিলে ওই শব্দ দুটোতে তুমি আটকে যাবে একটু গভীরে চিন্তা করলে। ভীষণ ট্রিকি কোয়েশ্চেন্স, মানে তুমি পারবে না, কিন্তু তোমাকে কিন্তু হিন্টস দিয়ে দিচ্ছে। বলেছিলাম এগুলো ক্লাসে, দেখো এখনো ক্লাসগুলো রেকর্ডগুলো আছে, শোনো ভালো করে, দেখো ওখানেই এগুলো আবার কিছু শুনতে পাবে। হুইচ আমেরিকান প্রেসিডেন্ট গট নোবেল পিস প্রাইজ ফর ডেভেলপিং বেটার রিলেশনস, একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন্স হয়ে যায়। ইউএস এবং রাশিয়ার মধ্যে সম্ভবত, জাপান এবং রাশিয়া হবে সম্ভবত, ইউএস হবে না, জাপান এবং রাশিয়ার, জাপান এন্ড ইউএস না? জাপান আর রাশিয়ার মধ্যে বোধহয় রিলেশন। জাপান আর ইউএসই ছিল, ইউএসএসআর ছিল না। আচ্ছা আচ্ছা, তো যাই হোক এইরকম একটা কোয়েশ্চেন বুঝতে একটু ডিফিকাল্ট হয়, কোয়েশ্চেন্সটা একটু ডিফিকাল্ট হয়, ঠিক আছে, অসুবিধা নেই। আর একটা কোয়েশ্চেন ছিল যে কোন অর্গানাইজেশনসটিকে দেওয়া হয়েছে, কোন অর্গানাইজেশনসটিকে দেওয়া হয়েছে, তো সেটা অটোমিক অর্গানাইজেশনস হবে, যেটা শান্তি নিয়ে আসার জন্য বা নিউক্লিয়ার ওই বলা যেতে পারে যে ডিসআর্মামেন্টের জন্য যে কাজ করেছিল, সেটা একটু ডিফিকাল্ট হয় কোয়েশ্চেন্সগুলো। কিন্তু খবরের কাগজ যদি একটু নিয়মিত পড়ো তাহলেই, দা হিন্দু যদি একটু নিয়মিত পড়ো তাহলেই হবে। হোয়েন ডিড দলাই লামা ভিজিট ইন্ডিয়া, যারা ইন্ডিয়া চায়না ক্লাস আমার করেছো সেখানে তোমাদের বলেছি, বিভিন্ন সময় ক্লাসেও আমি তোমাদের বলেছি যে আমরা দলাই লামাকে পলিটিক্যাল অ্যাসিলাম দিয়েছি, তার অন্যতম কারণ হচ্ছে এটা। তো 1959 হবে, তো 1959 হবে, এটা তোমাদের বলেছিলাম যে সেই সময় হবে এগুলো। তো দেখো এগুলো কিন্তু কমন পেয়ে যাচ্ছ। পলিটিক্যাল অ্যাসিলাম আমরা ইভেন এটাও মনে রাখো, তাহলে এটার রেস ধরেই এটাও মনে রাখার চেষ্টা করো, আমরা পলিটিক্যাল অ্যাসিলাম কিন্তু শেখ হাসিনাকেও দিলাম। তো আগামী 4-5 বছর পর দেখবে, বা হয়তো হতে পারে যে আগামী 2-3 বছর পরেই দেখবে এই শেখ হাসিনা নিয়ে জিজ্ঞেস করবে। কেন? কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমি তোমাদের যখন অ্যানালাইজ করছিলাম যে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তখন আমরা 2 ঘন্টার ক্লাস করেছিলাম। তখন আমি তোমাদের বলেছিলাম যে কোন কোন দেশে তিনি আশ্রয় নিতে পারেন। তখন আমি বলেছিলাম যে তিনি সুইডেন, নরওয়ে, এই সমস্ত দেশগুলো এরা নিউট্রাল কান্ট্রি, এদের দেশে আশ্রয় নিতে পারেন। রাশিয়াতে নিতে পারেন, রাশিয়া একটা ভালো বন্ধু হিসেবে কাজ করেছিল 1971-এ, ইন্ডিয়াকে সাপোর্ট করেছিল, যেহেতু ইন্ডিয়া আবার বাংলাদেশকে গিয়ে তাদের ফ্রি করে দিল। তো রাশিয়াতে নিতে পারেন। আর বলেছিলাম ওয়েস্টার্নে যাওয়ার সম্ভাবনাটা কম, আমেরিকার দিকে, লন্ডনে যেতে পারেন বলেছিলাম, তার বোনের হচ্ছে সেখানে পাসপোর্ট রয়েছে, বাট লন্ডন অত সহলে অ্যাকসেপ্ট করবে না, কারণ ওটা একটা কমন একটা ইন্টারেস্ট কাজ করছে। আর ইউএস তো করবেই না, কারণ ইউএস তো আমি বলেছিলাম যে ইউএস তো নিজেই এটা করিয়েছে, ডিস্টারবেন্সটা ক্রিয়েট করেছে। আর লন্ডনে যেতে পারবে না, তার কারণ লন্ডনেও কিন্তু যারা বাংলাদেশি আছে তারা কিন্তু ভীষণ রকমভাবে উত্তেজিত, তারা যে কোনো সময় তার সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে, এবং তারাও অ্যাকসেপ্ট করবে না, ওয়েস্টার্ন এই কালচারের কারণে অ্যাকসেপ্ট করবে না। এবং আমি তোমাদের বলেছিলাম যে এখন তাহলে কিছুদিন উনি ইন্ডিয়াতেই থাকতে পারেন, এবং অন্য কোনো দেশে পরে গেলে যেতে পারেন, বাট ইন্ডিয়াতেই আপাতত ঠিকানা। বাট এখন সমীকরণ তো এটাই বেরিয়ে আসছে যে না, অন্য কোনো দেশে তিনি যাবেন না, ইন্ডিয়া এখন এনাকে কাজে লাগাবে, এনাকে কাজে লাগিয়ে এনার ছেলেকে, এনাকে আর রাজনীতিতে ফেরাবে না, এনার ছেলেকে রাজনীতিতে ফেরাবে। এনার বয়স শেষ হয়ে গেছে এখন বলতে পারো, এনার আবার নতুন করে এনার ছেলেকে কাজে লাগাবে। যেমন ওর ছেলে প্রথম 2 দিন যেমন তোমরা দেখলে যে তিনি বলছিলেন যে রাজনীতিতে আর কেউ অংশগ্রহণ করবে না মুজিব পরিবারের, বাট 2 দিন পরেই তার ভোল বদলে গেল, এবং তিনি বলছেন যে না, তারা কিন্তু পার্টিসিপেট করবে। এবং কখন বদলাচ্ছে? যখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের কিছু সমর্থক তারা সেখানে কিন্তু আবার প্রোটেস্টে বেরোচ্ছে, বাঁশ লাঠি হাতে নিয়ে যারা রাস্তায় বেরোচ্ছে দল বেঁধে, তখন দেখা যাচ্ছে উনি কিন্তু তার নিজের আর্গুমেন্ট বদলাচ্ছেন, ওনার স্টেটমেন্ট বদলে ফেলছেন, এবং বলছেন যে আওয়ামী লীগকে তার নেতৃত্ব দেবে কিন্তু তার ছেলে। তো তিনি নিজেই স্বীকার করছেন, নামটা আমি ভুলছি। তো আগামী দিনে কিন্তু ভারত সরকার কিন্তু এই শেখ হাসিনাকে কাজে লাগাবে, কাজে এই সাউথ এশিয়ার পলিটিক্সে বিশাল বড় একটা রোল প্লে করবে, পেছন থেকে, পর্দার পেছনে বলতে পারো, আড়ালে শেখ হাসিনা কিন্তু একটা রোল প্লে করবে। কাজে এটাও আগামী দিনে একটা বড় কোয়েশ্চেন্স হতে চলেছে, আলোচনার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনাও আসবে।
এটা রেস ধরেই কিন্তু এই সমস্ত কোয়েশ্চেনগুলো এখন থেকে কিন্তু নোট করতে শুরু করো, এগুলোও কিন্তু আসবে। যারা লম্বা রেসে পরীক্ষা দেবে তাদের জন্য বলছি যে এগুলো কিন্তু তোমরা কোয়েশ্চেন্স পাবে। এখানে দেখো হাইকোর্ট এস্টাবলিশ ক্রোনোলজিক্যাল অর্ডার, এর আগেও এসেছে কোয়েশ্চেন্সটা। হাইকোর্ট তোমাদের পড়াতে গিয়েই বলেছিলাম, বিভিন্ন হাইকোর্টগুলো যখন পড়িয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম বারবার যে এটা ক্রোনোলজিক্যালি জিজ্ঞেস করে, বারবার এটা বলেছি তোমাদের। দেখে নাও বারবার বলেছি তোমাদের, নিশ্চয়ই দেখে নিয়েছো। লাস্ট যে হাইকোর্টটা হয়েছে সেটাও তোমাদের বলেছিলাম যে অন্ধ্রপ্রদেশের যে হাইকোর্টটা যেটা অমরাবতীতে হয়েছে সেটা লাস্ট হয়েছে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানাটা তো যে আগে যেটা ছিল সেটা তো ওরাই পেয়েছে, তেলেঙ্গানা হাইকোর্টটা। কিন্তু অন্ধ্রপ্রদেশ যাকে ভাঙা হলো তার জন্য নতুন করে অমরাবতীতে হাইকোর্ট তৈরি করা হয়েছে, তো ওটা লেটেস্ট হয়েছে। এই কিছু ট্রিকই এই ধরনের জিনিসগুলো মনে রাখা, সবগুলো মনে না থাকলেও কিছু ট্রিকই মনে থাকবে। তো এগুলো মনে রাখার বিষয়, এগুলো আবার রিপিট করবে, দেখবে ঘুরিয়ে ফিরিয়ে এগুলো থেকেই কোয়েশ্চেন আসবে। প্রেসিডেন্টের 10 ইয়ার জিজ্ঞেস করেছে, সিকোয়েন্সে জিজ্ঞেস করেছিল কোন প্রেসিডেন্ট কখন ক্ষমতায় ছিল, এর আগেও কোয়েশ্চেন ছিল, তার আগেও ছিল, একাধিকবার এসেছে। এবং বারবার তোমাদের বলেছি, এবং আমি একটা ট্রিক্সও বলে দিয়েছি তোমাদের, ফর্মুলা বলে দিয়েছিলাম, রসো জাভা ফানিগা ভেসানা পিপিআরডি, ব্যাস এটা শুধু মনে রাখবে তাহলেই হবে। তো এটাকেই তোমরা ফেলে দিলেই দেখবে উত্তরটা বেরিয়ে আসবে, রসো জাভা ফানিগা ভেসানা পিপিআরডি। বারবার বলেছি এগুলোকেই ব্যবহার করবে, এগুলোকে পাসওয়ার্ড বানিয়ে নাও ফোনের, বারবার যেখানে ব্যবহার হয় সেখানে এই শব্দগুলোকে পাসওয়ার্ড বানিয়ে নাও, বারবার মুখস্থ হয়ে যাবে এগুলো। When was the planning commission formed into নীতি আয়োগ? When was the planning commission formed into নীতি আয়োগ? তো এটা তো মানে বোধহয় এখনো পর্যন্ত 2014 সাল থেকে 15 সাল থেকে এখনো পর্যন্ত বোধহয় 10 বার পরীক্ষা জিজ্ঞেস করেছে। তো ডিফিকাল্ট কিছু নয় এগুলো, বারবার রিপিটেড কোয়েশ্চেন্স। হু গেভ দ্য কনসেপ্ট অফ পিতৃভূ এবং মাতৃভূ? তো সাবারকার হবে, পড়ানোর সময় বলেছিলাম তিনি মাতৃভূমি পিতৃভূমি। তিনি একটা সিটিজেনশিপের আইডিয়া সেখানে দিয়েছেন যে কারা নাগরিক হলে বলে বিবেচিত হবেন, কারা নাগরিক বলে বিবেচিত হবেন না, সেখানে এই আইডিয়াগুলো তোমাদেরকে আমি বলেছিলাম। তো এখানে ছিল যে মাতৃভূমি, এবং রিপিট কোয়েশ্চেন, পিওয়াইকিউতে যে আসেনি তা নয়, পিওয়াইকিউতে এসেছে। হোয়াট ডাজ আর্টিকেল 15 গ্যারান্টি? ধরে তোমাদের পড়িয়েছিলাম ফান্ডামেন্টাল রাইটস, তখনই সেখানে বলেছিলাম যে জেন্ডারের ভিত্তিতে, ক্লাসের ভিত্তিতে, কাস্টের ভিত্তিতে, প্লেস অফ বার্থ ইভেন, যেখানে জন্মগ্রহণ করছে, এবং উদাহরণও দিয়েছিলাম তোমাদের যে যদি নর্থ ইস্টে তুমি জন্মগ্রহণ করছো তাহলে তোমাকে ডিসক্রিমিনেশনের শিকার হতে হচ্ছে, এবং করোনার সময় কীরকমভাবে হতে হয়েছিল সেটাও উদাহরণ দিয়েছিলাম, আমার এখনো মনে আছে যে করোনার সময় যেভাবে শিকার হতে হয়েছিল। করোনার সময় ওই নর্থ ইস্টের যারা ছেলেমেয়েরা এখানে যাদবপুরে এসে বা ক্যালকাটাতে এসে প্রেসিডেন্সিতে এসে পড়াশোনা করে আশেপাশে থাকে, তাদেরকে দেখে চাইনিজ বলতো, এবং তারা একরকমভাবে সেখানে সোশ্যালি বয়কট হয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং তারা দোকানে গেলে সেখানে দোকানে বেরোতে পারতো না, কে কখন তাদের উপর হামলা করবে। তো এগুলো ওই রিজিয়নে যারা জন্মগ্রহণ করেছে বলে ওই ধরনের দেখতে হয়েছে, তারা ওই রকমের তাদের অ্যাকসেন্ট, তো ফলে আজকে মানুষ তাদেরকে চাইনিজ বলে কিন্তু ডিসক্রিমিনেট করছে। তো এগুলো তোমাদেরকে আমি ধরে এক্সপ্লেনেশন দিয়ে বলেছিলাম, আর্টিকেল 15-এ এগুলো কিন্তু আছে, কাজে গোলানোর কিছু নেই এখানে, সব কিছু এখানে ইজি। সেলফ এবং ABCD বলে যে লাস্ট যে অপশনটা ছিল সেটা এটার সঠিক উত্তর হবে অপশন। হ্যাঁ, তারপরে দেখো ভুল করেছো না, তোমার তো ছিল সেলফ রুল অফ লোকাল গভর্নমেন্ট এনশিওরেন্ট আন্ডার হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন? কি বলছে? সেলফ রুল অফ লোকাল গভর্নমেন্ট এনশিওরেন্ট আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন? সেলফ রুল অফ লোকাল গভর্নমেন্ট, তার কত বলবো, এটা 73, 74-তে এগুলো সেলফ রুলের লোকাল গভর্নমেন্টের কথা বলা হয়েছে। 73-এ এসেছে, আমরা দেখতে পাবো যে সেখানে ও আর্টিকেল বলেছে না, আর্টিকেল হয়ে গেলে এখানে 243 ও থেকে 243 প্যাসেজ থেকে মনে হয় কোশ্চেন এসেছিল, তো প্যাসেজে এই মানে এটা পুরো আন্ডারলাইন করাই ছিল, আন্ডারলাইন করা না, ছিল, এটা প্যাসেজ থেকে আসেনি, প্যাসেজেও ছিল না, প্যাসেজেও ছিল, আবার হচ্ছে প্যাসেজে আর্টিকেল ছিল না, প্যাসেজে ছিল যে ইন্টারমিডিয়েট লেভেলে কোনটা এস্টাবলিশ করে। আমি প্যাসেজে ওর অ্যামেন্ডমেন্ট, হ্যাঁ অ্যামেন্ডমেন্ট ছিল, কিন্তু যত মনে হয়েছিল যে আর্টিকেলটা আলাদা করে দিয়েছিল আমার যদি মনে হয়। যাই হোক, তো 243 থেকে 243 ও গ্রাম পঞ্চায়েত, 243 P থেকে ZG পর্যন্ত হচ্ছে পৌরসভা। এবং বিশেষ কতগুলো আর্টিকেল তোমাদের দেখতে বলেছিলাম যে কত নম্বর আর্টিকেল অনুসারে ফিনান্স কমিশন হচ্ছে, কত নম্বর আর্টিকেল অনুসারে গ্রাম সভা হচ্ছে, কত নম্বর আর্টিকেল অনুসারে ডেফিনেশন দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের, কত নম্বর আর্টিকেল অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের রিজার্ভেশনের কথা বলা হয়েছে, কত নম্বর আর্টিকেল অনুসারে আমরা ওখানে দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু আর একটা প্রশ্ন কি হয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইলেকশনটা হয়। তো এই যে কয়েকটা আর্টিকেল, সবগুলো পড়ার দরকার নেই, কিন্তু এই আর্টিকেলগুলোকে হাইলাইট করে দিয়েছিলাম যে এগুলো বারবার করে দেখে যাবে, তাহলেই হবে। ওর মধ্যে থেকেই ঘুরিয়ে ফিরিয়ে চলে আসছে। এবং কত থেকে কত নম্বর আর্টিকেলে পঞ্চায়েতের কথা বলা হয়েছে, কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে পৌরসভার কথা বলা হয়েছে, তো ওগুলোই ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করছে, বেসিক জিনিস। ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন রিলেটেড কোয়েশ্চেন্স ছিল, সেখানে
সেখানে এটা ছিল, কোয়েশ্চেন্সটা এটা ছিল যে ইউএস এর প্রেসিডেন্ট নয়, সেই সময় প্রেসিডেন্ট ছিল, মানে প্রশ্ন যেটা এসেছিল সেটা হচ্ছে যে ওই যে বডিটা যে বডিটা এই প্রোগ্রামসটাকে অর্গানাইজ করেছিল, সেই বডিটার চেয়ারম্যান কে ছিল বা প্রেসিডেন্ট কে ছিল সেটা জিজ্ঞেস করেছিল। একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট খুবই যে ডিফিকাল্ট আমি বলবো না, কারণ যেহেতু এর আগেও প্রশ্নটা এসেছে, তোমাদের আমি সবসময় বলি, হ্যাঁ না এই প্রশ্নটা আসেনি মানে কত সালে তিনি স্বামী বিবেকানন্দ সেখানে গিয়ে হিন্দু ধর্মকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে তিনি স্বীকৃতি লাভ করাতে পেরেছেন, বা আমাদের হিন্দু ধর্মের জন্য সেটা একটা গৌরবপূর্ণ দেশ, গৌরবপূর্ণ একটা তারিখ। তো এই কথাগুলো যখন তুমি পড়বে না বারবার একই জিনিস, তখন তোমাকে একটু গভীরে তো চর্চা করতে হবে যে ওই ইভেন্ট সম্পর্কে একটু জেনে নাও, কারা অর্গানাইজ করছে, কোথায় অর্গানাইজ হলো, কারা কারা পার্টিসিপেন্ট ছিল, সেই কারণে কোন কোন ধর্ম পার্টিসিপেন্ট ছিল, কারা ফার্স্ট হলো, কারা সেকেন্ড হলো, হ্যাঁ এগুলো তো একটু জানতেই হবে। বলো কি বলছো জিবি? আচ্ছা স্যার, বলছি যে প্রশ্নটা তো এসেছিল মনে হয় যে উনি যখন মানে চিকাগোতে মানে ওয়ার্ল্ড পার্লামেন্টে গিয়েছিলেন, তো সেই সময় ইউএস প্রেসিডেন্ট কে ছিলেন? না, ইউএস প্রেসিডেন্ট নয়, ওই বডিটার প্রেসিডেন্ট কে ছিলেন আমি যতদূর জানি, ওই বডিটার প্রেসিডেন্ট কে ছিলেন, ঠিক আছে। এটা আরো একটা ইভেন্টস, বলো কি বলছো স্থাপিত? না, আমারও মনে হলো যে ইউএস প্রেসিডেন্ট। হ্যাঁ, আমার কারণ আমি ছিল। হ্যাঁ কি বলো? না না, বডিটার প্রেসিডেন্ট কে ছিল সেটাই এসেছিল, ইউএস এর প্রেসিডেন্ট কে ছিল সেটা আসেনি কোশ্চেনটা। আমি কিন্তু ওটাই পড়েছি। না, আমি ভাবলাম শিকাগো সেই ইউএসএ তে, তাহলে ইউএসএ প্রেসিডেন্ট হিসেবে কিছু একটা লাগিয়ে দিয়ে ভেবেছিলাম। তো এটা ওই বডিটার হবে, এটা বডিটার জিজ্ঞেস করেছিল। এবং এটা সম্পর্কে আরও একটা কথা তোমাদের বলি, আমি যেটা মনে রাখতে বলি সেটা হচ্ছে যে ওই ডেটটা, যে ডেটে এই ইভেন্টসটা হচ্ছে না, যে 26/11, হ্যাঁ না 11, 26/11 তো নয়, 9/11কে কিন্তু ওই টেরোরিস্ট অ্যাটাকের ডেট হিসেবেও আমরা কিন্তু জানি, কিন্তু আজকে অনেক বেশি পপুলারাইজ হয়ে গেছে টেরোরিস্ট অ্যাটাকের ডেটটা, কিন্তু ওটাকে আমরা মনে রাখি না। কিন্তু এটাও মনে রাখার একটা বিষয়, কনফিউজ করতে পারে পরীক্ষায়, এগুলোও কিন্তু মনে রাখবে। হ্যাঁ 9/11, হ্যাঁ 9/11 ডেট ছিল, সেটা ভালো করে একটু গুগল করে নাও, এই ধরনের একটু গভীরে গিয়ে দেখবে বিষয়গুলোর মধ্যে কনফিউজ করতে পারে তোমাকে, ঠিক আছে। তো এটা তো মানে স্যার 11 সেপ্টেম্বর, হ্যাঁ একটু দেখে নাও, আছে দেখো একটু কত সালে তিনি বক্তৃতা দিলেন এবং ডেটটা কি ছিল, মাস কি ছিল, দেখো এখানে পাবে। তো টেরোরিস্ট অ্যাক্টিভিটিজের সঙ্গে সেটা কিন্তু মানে ওই আরও মানে এখন রিসেন্ট ডেটাকে আমরা মনে রাখি, এই ডেটটাকে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস হয়েছিল ইউএসএতে বলে, কিন্তু কথাটা হচ্ছে হ্যাঁ এই যে 9/11 হয়েছিল, তো এই 9/11-এর ডেটটাকে আমরা মনে রাখি, কিন্তু কথাটা হচ্ছে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস হিসেবে মনে রাখছি। কিন্তু এটা এই ডেটটা বিশেষভাবে ইন্ডিয়ানদের জন্য একটা গর্বের বিষয়, সেটা হচ্ছে যে তিনি হিন্দু ধর্মকে কিন্তু বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে কিন্তু স্বীকৃতি লাভ করাতে পেরেছিলেন। তো এগুলো কনফিউজ করতে পারে, যখন আমরা এগুলো পড়েছি বা আমি যখন পড়াই তখন তোমাদের এগুলোকে স্পেশালি কিন্তু ফোকাস করতে বলি। কি বলছে দেখো, হোয়েন স্বামী বিবেকানন্দ established his institutions to teach বেদান্তা, এই প্রশ্নটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট বোধহয় এটা রামকৃষ্ণ মিশনেরই কথা বলছে আমি যদি ভুল না হই। তো সে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার টাইমটা হয়তো জানতে চেয়েছে কাইন্ড অফ, তো কাজেই এটার গুরুজির নামে তিনি প্রতিষ্ঠান তৈরি করছেন সেটা, তো এটা তো পড়াতে গিয়ে তোমাদের বলেছিলাম ডেটটা ভালো করে মনে রাখবে, এইগুলো ইজি হয়ে যায়। 1902 বা 3-এর দিকে হবে। কত সালে এটা? 1902 বা 2-এর, না 1900 পরেই হবে সম্ভবত। তো এগুলো একটু তোমাদের দেখতে বলেছিলাম বারবার করে এগুলো। আন্ডার হুইচ পিএম 73rd 74th অ্যামেন্ডমেন্ট টুক প্লেস, একাধিকবার বলেছে তোমাদের, একাধিকবার 97 না, আচ্ছা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল 1897। এটা তোমাদের একাধিকবার বলেছি যে ক্লাসে পড়াতে গিয়ে বলেছিলাম যে সেই সময় পঞ্চায়েতি রাজ নিয়ে আসছে, মানে প্রধানমন্ত্রীর লিস্টটা আমি তোমাদের একাধিকবার তো মনে করানোর চেষ্টা করি বিভিন্ন রকমভাবে। তো সেখানে বলেছিলাম যে তিনি যখন নরসিংহ রাও প্রধানমন্ত্রী হলেন তখন বিভিন্ন এই উদ্যোগগুলো যেগুলো দীর্ঘদিন ধরে নেওয়া হচ্ছে 1957 থেকে, যেগুলো নেহরু সময় থেকে শুরু হলো পঞ্চায়েতি রাজ সিস্টেমটাকে কনস্টিটিউশনালাইজ করা, সেটা হয়ে উঠছিল না, বিক্ষিপ্তভাবে নেওয়া হচ্ছিল, কিন্তু নিলেও সেটা কার্যকরী হচ্ছিল না, রেগুলার ইলেকশনস হচ্ছিল না। পরে চিফ মিনিস্টারদের ইলেকশনস মিটিংও হয়েছে, কিন্তু আলটিমেটলি সেটা ফলপ্রসূ হয়নি। আমরা দেখতে পাবো যে সেখানে যে মন্ডল কমিশনসের এই রিপোর্ট নিয়ে এত বেশি হাঙ্গামা হয়েছে যে সেখানে, বা ওই রিজার্ভেশনসে কেন্দ্র করে এত বেশি হাঙ্গামা হয়ে গেছে, সরকারও পড়ে গেল পরপর দুটো। আলটিমেটলি আমরা এটা এসে কাকে দেখতে পেলাম? নরসিংহ রাওকে। এই গল্পগুলো তোমাদের একাধিকবার বলেছি, ক্লাসগুলোতে সব রয়েছে। When was the 42nd Amendment Act passed?
লাড্ডু কোয়েশন দিয়েছে, ইনফরমেটিভ কোয়েশনস, জানো তোমরা এগুলো, বাচ্চাদের দেয় এগুলো সব, এগুলো দিয়েছে এখানে। 1976 সালে 42তম সংবিধান সংশোধন হয়েছে, ক্লাস 11-12 থেকে পড়ে আসছি আমরা। ইন্ডিয়ান পলিটি কেস টু বি অ্যারেঞ্জড ইন ক্রোনোলজিক্যাল অর্ডার, ইন্ডিয়ান পলিটি, সহজ কোয়েশনস এগুলো, খুব ডিফিকাল্ট যে তা নয়। হু কয়েন্ড দ্য টার্ম ডিপ ইকোলজি, কনজারভেটিজম থেকে ইকোলজিজম থেকে একটাই প্রশ্ন দিয়েছে, ঠিক আছে, আর্নার্স, এইটা উত্তর হবে, জানো তোমরা, গোলাতে পারো, কিন্তু এইগুলো মানে মুখস্থ বিদ্যার এগুলো বিষয় তো গোলাতে পারো যদি রিভিশন না থাকে, তো সেই কারণে বলছি এগুলো PYQ সলভ করতে হবে, করো, দেখো এগুলোই কমন পাবে। অ্যারেঞ্জ দ্য ট্রিটিস ইন ক্রোনোলজিক্যাল অর্ডার, তাসকেন্ট, সিমলা, ইন্দাস ওয়াটার ট্রিটি, ফারাক্কা, দেখো কমন কোয়েশনস, একেবারেই কমন কোয়েশনস, একটু গুলিয়ে ফেললেও তোমরা, একটু ট্রিক্স প্রচুর আছে, ট্রিক্সগুলোকে মনে রাখলেও কিন্তু পারবে, একটু গুলিয়ে ফেললেও তোমাদেরও দিয়েছে, তাহলে দেখো ফার্স্ট শিফট সেকেন্ড শিফটেও কিন্তু দিয়েছে, ঠিক আছে। এগুলো রিপিট কোয়েশনস, বারবার জিনিস রিপিট করছে একই ধরনের। হুজ প্রাইম মিনিস্টার 70 সার্টিফিকেটে বললে, তারপরে এখানে 15 ফিনান্স কমিশনের হচ্ছে চেয়ারপারসন, এটা একটু ডিফিকাল্ট হয়, কিন্তু ডিফিকাল্ট নয়, তার কারণ লাস্ট টাইম কিন্তু তোমাকে হিন্টস দিয়েই দিয়েছে যে দে আর গোয়িং টু গিভ ইউ সাম কোয়েশনস ফ্রম ফিনান্স কমিশনস, ফ্রম লোকসভা স্পিকার, তারপরে এই রিলেটেড বিভিন্ন যে RBI এর গভর্নরও ধরে নাও এখন থেকে, ওটাও আসতে পারে, বিভিন্ন কমিটি কমিশনস যেগুলো আছে, বডিজ যেগুলো আছে, সেগুলো চেয়ারম্যান রিলেটেড যে প্রশ্ন করবে সেটা তোমাকে হিন্টস দিয়েই দিয়েছে, কারণ লাস্ট টাইম একটা কোয়েশ্চেন্স কিন্তু সেখান থেকে হয়েছে, কাজেই ডিফিকাল্ট নয়, এটা তোমাকে তো সচেতনভাবে এই কারণে পড়া উচিত, তো নিশ্চয়ই তুমি দেখেছো, কাজে এটাও ডিফিকাল্ট হয় না, কোয়েশ্চেন্সটা PYQ হয়ে যায় এটা গেল। তারপরে এখানে কি হচ্ছে, ফান্ডামেন্টাল ডিউটিস, হ্যাঁ, যে 11টা ফান্ডামেন্টাল ডিউটিস ছিল, 11 নম্বর আর্টিকেলে ছিল, এগুলো তো একেবারে লাড্ডু কোয়েশ্চেন্স হয়ে যায়, যে হ্যাঁ স্টেটমেন্টে ছিল কোয়েশ্চেন্সটা, যতদূর মনে করতে পারছি। স্টেটমেন্টে এটা ইনকারেক্ট ছিল, মানে Incorrect বলেছিল ছিল। যে ফান্ডামেন্টাল ইয়েতে কোনগুলো ইনকারেক্ট, আর এটা হচ্ছে কারেক্ট হচ্ছে, তো এটা বাদ দিয়ে দিলে বাকিগুলো হচ্ছে ইনকারেক্ট, এরকম ছিল। তাহলে এখানে পেয়ে গেলে, বেসিক জিনিসগুলো সব দিয়ে জানতে চেয়েছে। When did PM Atal Bihari Vajpayee go to Pakistan to a bus to sign the treaty? এটা 1998 এটা 1999 হবে না? 99 না, এটা হচ্ছে ওই লাহোর বাস ট্রিটি যেটাকে বলা হচ্ছে, তাই তো, লাহোর বাস হ্যাঁ। ট্রিটি সেকেন্ড শিফটে ছিল এটা না, হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ড এই শিফটে লাহোর বাস ট্রিটি, তো এটা জানো, এটা ছিল অনেকগুলোর মধ্যে, তাহলে ছিল বোধহয় স্টেটমেন্টে ছিল, মানে অনেক কটা ইয়ের মধ্যে ক্রোনোলজিক্যাল সাজাতে হতো এরকম ছিল। চরণ সিং মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোয়েশ্চেন্সটা যিনি করেছেন, আমি যতদূর জানি যে একজনকে দিয়ে একজনকে দিয়ে একাধিক কোয়েশ্চেন্সের সেট তৈরি করে, তো এটা একজনেরই কোয়েশ্চেন্স ফার্স্ট শিফটে দিয়েছে, সেকেন্ড শিফটেও দিয়েছে, এটাই হবে, নাহলে এত কমন কি করে হয় সিমিলারিটিস, হ্যাঁ, কোয়েশ্চেন শুধু ঘুরিয়ে দিয়েছে, তো একই জনের কোয়েশ্চেন্স দুটো শিফটেই দিয়ে দিয়েছে, একই জনকে দিয়ে হয়তো দুটো কোয়েশ্চেন্সের সেট তৈরি করেছে, একটা সেট দিয়েছে ফার্স্ট শিফটে, একটা সেট দিয়েছে সেকেন্ড শিফটে, এটা যে ডিফিকাল্ট কিছু হবে না, সহজ হবে, স্বাভাবিক। একটা হিউম্যান বিং এর একটা ভাবনা, একটা সার্কেল আছে, সে ওর বাইরে বেরোতে পারে না, তো ওটাই করেছে দেখো আলটিমেটলি। PM এর ক্রোনোলজি জানতে চেয়েছে, দেখো বারবার রিপিট কোয়েশ্চেন, তোমাদের ইভেন্টস ধরে ধরে বলেছি গল্পগুলো, কাজে যেহেতু গল্পগুলো জানো এগুলো ডিফিকাল্ট হয় না আর, ঠিক আছে। চরণ সিং ছিল, বিশ্বনাথ প্রতাপ সিং ছিল, MSD দেবেগৌড়া ছিল, একেবারে লাড্ডু এটা ওই কোয়েশ্চেন, মানে রিপিট করেছে, আগে যে নেটটা হলো জুনে। রিপিট কোয়েশ্চেন। তারপরে দেখো এখানে কি বলছে, তারপরে হচ্ছে এই স্টেট রিঅর্গানাইজেশন দিয়েছে, ঝাড়খণ্ড দিয়েছে, অরুণাচল প্রদেশ, গোয়া, তো দেখো ঝাড়খণ্ড 2000 থেকে ধরলেই এটা বেরিয়ে যাবে উত্তর, ট্রিকি কোয়েশ্চেন্স, ঝাড়খণ্ড 2000 সালে হয়েছে, এটা ধরলেই দেখবে বাকিগুলোর উত্তর বেরিয়ে যাবে, সবগুলো তোমার জানার দরকারও নেই। ডিফিকাল্ট দিয়েছিল, কি দিয়েছিল, বিহার দিয়েছে, আর গুজরাট ধরলে বেরিয়ে যাবে 60 সাল, তো এই আর কি, দেখো এগুলো বারবার যেগুলো তোমাদের কিছুদিন আগেই পড়ালাম ওখান থেকেই এসে গেছে। বইয়ের নাম ম্যাচিং জানতে চেয়েছে, জন রলস থিওরি অফ জাস্টিস, হেগেল ফিলোসফি অফ রাইটস, ঠিক আছে, এগুলো একটু ঘুরিয়েছিল, যেমন হচ্ছে যেমন বেনথামেরও বোধহয় ফিলোসফি অফ রাইটস বলে একটা ছিল, মানে একই কোয়েশ্চেন্সে একই জিনিস দুবার জানতে চেয়েছে, সেকেন্ড শিফটে ছিল। বেনথামের হচ্ছে ফিলোসফি অফ রাইটস বলে একটা বইয়ের নাম দিয়েছে, না ওটাই ভুল আর কি, ভুলগুলোকে খুঁজতে বলেছে, ওটাই ভুল, ওটা বের করলে তুমি দেখবে উত্তরটা বেরিয়ে আসবে, তো এইগুলো দেখবে। আবার দেখো এক জায়গায় দিয়েছে ফিলোসফি অফ রাইটস হেগেল, তো ওটা এবার ঠিক হয়ে গেলে তাহলে তো কেউ ওটা না জানা থাকলেও এটা জানা থাকলে তার ওটা বেরিয়ে আসবে উত্তর, এটা একটা কিন্তু এর একটা প্লাস পয়েন্ট আছে, হ্যাঁ। তো এইগুলো রিপিট করেছে, মানে ভাবনার একটা লিমিটেশন দেখো যে একই জিনিস রিপিট করছে। তারপরে সায়ন্তন বলেছে, এখানে দেখো কি বলছে, ক্রোনোলজিক্যাল অর্ডার অফ রিঅর্গানাইজেশন অফ স্টেট গেল, চ্যালেঞ্জেস অফ দ্য ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ নট লিঙ্ক টু গ্লোবালাইজেশন। আচ্ছা, এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে, তাহলে একটাই কনসেপচুয়াল প্রশ্ন এখন পর্যন্ত, তার মানে চোখে পড়লো।
জন রলসের ক্রোনোলজিক্যাল অর্ডার গেল, ম্যাচিং দিয়েছে পলিসিস বাই হুইজ গভর্নমেন্ট, ঠিক আছে, তো এটা তো বারবার দেয় কোন গভর্নমেন্ট কোন সময় কি পলিসিস নিয়েছে, এটা তো নতুন কোনো বিষয় নাই, বারবার তোমাদের বারবার বলি সেখানে বেটি বাঁচাও বেটি পড়াও দেখবে, মনরেগা দেখবে, তোমাদের বারবার বলি সেখানে যে লুক ইস্ট লুক ওয়েস্ট, এগুলো বারবার এগুলো সব জানতে চায়। লুক ইস্ট তো এর আগেও একাধিকবার জানতে চেয়েছে, নতুন প্রশ্ন নেই, PYQ এর কোয়েশ্চেন, ঠিক আছে। পঞ্চামৃত, অ্যাক্ট ইস্ট, সিমলা ট্রিটি, পোখরান ট্রু, এগুলো সবই তোমরা জানো, যেগুলো পোখরান ট্রু যেমন হচ্ছে তখন অটল বিহারী বাজপেয়ী, সিমলা ট্রিটি যখন হচ্ছে তখন ইন্দিরা গান্ধী, অ্যাক্ট ইস্ট পলিসি হচ্ছে তখন নরেন্দ্র মোদী, লুক ইস্ট যখন হচ্ছে তখন সেটা আমরা দেখতে পাবো নরসিংহ রাও। বেসিক কোয়েশ্চেন্স বারবার এগুলোই জিজ্ঞেস করে। কম্প্রিহেনশন ছিল বলছে হুইচ অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল লোকেশনস লোকাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, হুইচ অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনালাইজড, আচ্ছা তো অ্যামেন্ডমেন্ট হচ্ছে 73rd 74th, আর কি হ্যাঁ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, হুইচ অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনালাইজড লোকাল গভর্নমেন্ট ইন্ডিয়া, আচ্ছা 73rd 74th লোকাল গভর্নমেন্টের কথা বলছে, ঠিক আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট কোন ধারাতে ছিল, মানে একটা প্রশ্ন উল্টে দিয়েছিল, কি একটা প্রশ্ন দিয়েছিল, বলছিল যে 300 কত 368-এ নাকি ওটার কথা বলা হয়েছে, না ওটা নয়, 368-এ তো অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে, তো ওটাকে ভুল ধরলেই তুমি বাকিগুলোর উত্তর বেরিয়ে আসবে, বেসিক ট্রিক্স একটা দুটো জানলেই বেরিয়ে আসছে। 64th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস্ট, 64th এটা ছিল কি 64th, এটা প্যাসেজে ছিল, মানে ওটা থেকে লিখেই দিয়েছিল। হ্যাঁ 64th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নয়, এটা বিল, এটা অ্যাক্ট নয় বিল। না স্যার ওই মানে লেখা ছিল তো, ওটা কম্প্রিহেনশন যতটা মনে ছিল আর কি ফার্স্ট এরটার থেকে, ওটা অ্যাক্ট ওটা তো মানে ইজি দেখেই বোঝা যাচ্ছিল। ওটা অ্যাক্ট নয়, এটা বিল। 64তম বিল ইন্ট্রোডিউস করা হয়েছিল, কিন্তু সেই বিলটা আলটিমেটলি পঞ্চায়েত, এটা এবং এটা PYQ-তে এসেছে আগে, যে বিল ইন্ট্রোডিউস করা হয়েছিল কিন্তু সেটা পাস করানো যায়নি, ঠিক আছে, এটা বিলটার কথা বলছে, অ্যাক্ট নয়। তারপরে দেখো এখানে বলছে কি হোয়েন ওয়াজ লর্ড রিপন্স রেজলিউশনস পাস্ট, লর্ড রিপন্স রেজলিউশন পাস্ট মানে এটা লর্ড রিপনের নাম আমরা জেনারেলি এই লোকাল সেলফ গভর্নমেন্টের জন্য জানি, বিশেষ করে পৌরসভার জন্য। লাড্ডু কোয়েশ্চেন্স হয়ে যায় এগুলো, তোমাদের ধরে ধরে পড়িয়েছিলাম আমি, এবং PYQ এর চরম লেভেলে সলভ করেছি। লোকাল সেলফ গভর্নমেন্ট মানে লোকাল সেলফ গভর্নমেন্ট রিলেটেডই আমাদের প্যাসেজ এসেছিল, এবং প্যাসেজ থেকে এই প্রশ্নগুলো এসেছিল। আচ্ছা, তারপরে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট স্ট্যাবলিশড হুইচ ইনস্টিটিউশন অ্যাট দ্য ইন্টারমিডিয়েট লেভেল, তো ইন্টারমিডিয়েট লেভেল তো পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত নিচে, পঞ্চায়েত সমিতি মাঝখানে মানে ইন্টারমিডিয়েট, তারপরে হচ্ছে জেলা পরিষদ উপরে। বেসিক লাড্ডু কোয়েশ্চেন্স এগুলো আমাদের, ইভেন এই যে প্যাসেজ যেহেতু এটার থেকে দিয়েছে, কাজে তুমি প্যাসেজটা না পড়লেও তো উত্তরগুলো করে আসতে পারবে, প্যাসেজটা যদি তুমি না পড়ো তাও উত্তরগুলো করে আসতে পারবে, ইটস লাড্ডু কোয়েশ্চেন। আমরা যেহেতু পড়েছি ইনফরমেটিভ ওয়েতে এগুলো আগে, বলো। অম্বুডসম্যানের দুটো আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে যদি বলো তাহলে লোকায়ুক্ত, লোকপাল। হ্যাঁ লোকায়ুক্ত কারাপশন রিলেটেড বিষয়গুলোকে দেখাশোনা করছে। অম্বুডসম্যানও ছিল, ইন্ডিয়াতে বললে অম্বুডসম্যান হবে না, তখন ইন্ডিয়ান বললে লোকায়ুক্ত হবে। তাহলে ওখানে দেখতে হবে কি প্রশ্ন ছিল, না দেখে বলা মুশকিল। অম্বুডসম্যানটা হচ্ছে মানে কোশ্চেনটা স্টেটমেন্ট রিলেটেড ছিল, তো সেখানটা স্টেটমেন্টটা ছিল যে ইন্ডিয়ার মানে কিছু একটা গ্রহণ করা হয়েছে, সেটা কি রাশিয়ার অম্বুডসম্যান সিস্টেমে, মানে এই প্রশ্নটা ছিল। আর আরেকটা হচ্ছে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটির রেকমেন্ডেশনে কি লোকায়ুক্ত আর লোকপাল এসেছিল, এই যে বিষয়টা এরকম স্টেটমেন্ট এসেছিল। মানে একটা জিনিস নোটিস করো, ও বলছে ফার্স্ট শিফটেও এসেছে এটা, তুমি বলছো সেকেন্ড শিফটেও একই বিষয় থেকে কোয়েশ্চেন হয়েছে, মানে ভাবনা চিন্তার কত সার্ট কমন, তাই না? তো বিষয়টা বুঝতে পারছো যে একই জনের কোয়েশ্চেন্স কিন্তু এখানে, হ্যাঁ এটা একটা হয়েছে। তো যাই হোক এগুলো যে কোন দেশ থেকে ধার করা হয়েছে, তো এটা হচ্ছে অম্বুডসম্যানের ধারণাটা, ওখানে রাশিয়া ছিল, সেকেন্ড শিফটে যেটা ছিল সেটা রাশিয়ার নাম ছিল, কিন্তু রাশিয়া হবে না, ওটা তো হচ্ছে হ্যাঁ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে প্রথম ছিল, সুইডেনে ছিল, তো অনেক আগে ছিল সেটা 1762 সামথিং সেই সময়ের দিকে, তাই না? 1809, আচ্ছা, তো অনেকটা আগে, পরে এগুলো সব এসেছে। তো এগুলো জানো যে এগুলো লাড্ডু কোয়েশ্চেন্স হয়ে যায়, এগুলো তোমাদের ইউনিট 10 যারা করেছো তাদেরকে একটু পড়ানো হয়েছে, ইনফরমেটিভ কোয়েশ্চেন্স এগুলো তোমাদের। তিব্বত এনজয় দ্য অটোনমাস রুল, এগুলো তো ওই কম্প্রিহেনশনে ছিল, এগুলো বেসিক জিনিস, এগুলো রিপিট কোয়েশ্চেন্স, এটাও মানে রিপিট বলবো না, তিব্বত থেকে এর আগেও একটা প্রশ্ন এসেছিল, কম্প্রিহেনশন দিয়েছিল, তো সেখানেও কিন্তু
ওই জায়গাটাকে একটু ভালো করে ধরলে এইটাও কিন্তু কমন পাওয়া যায়। মানে এর আগের পরীক্ষাতে তিব্বত থেকে একটা কম্প্রিহেনশন ছিল, ঠিক আছে? তো এগুলো পাচ্ছ। তারপরে দেখো এখানে ঝিলিক বলছো পলিটিক্স অ্যামং নেশনস, লাড্ডু কোয়েশ্চেন্স পলিটিক্স অ্যামং নেশনস। পলিটিক্স অ্যামং নেশনস আমরা জানি যে সেটা হচ্ছে 1948-এ হচ্ছে ইয়ের লেখা, এটা হান্স মর্গেনথাউয়ের লেখা। না মানে এই পাঁচটা এসেছিল, এটাই ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে হতো, মানে গোলমাল করে দিয়েছিল, যে বলেছিল এটা মানে এই পাঁচটা ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাও, তো আমি এটা ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজিয়েছিলাম। তো বেসিক কোয়েশ্চেন্স মানে একেবারে লিখতে লাস্টে পারছো। সিভিলাইজেশন রেখেছিলাম, তো ওটা করলে হয়ে যাচ্ছিল। কোনটা? ক্লাস অফ সিভিলাইজেশন? হ্যাঁ 1994 হান্টিংটন, আর তার আগে ছিল হচ্ছে লাস্ট ম্যান মানে ফুকুয়ামার। সেকেন্ড first সেক্স, ছিল হচ্ছে- সেকেন্ড সেক্সও তো ছিল, সেকেন্ড সেক্স তো উপরে থাকবে সবার আগে। মানে ক্লাস অফ সিভিলাইজেশনটা লাস্টে ছিল, ওটা পরে হয়ে আচ্ছা, যাচ্ছে। হ্যাঁ লাস্টে, হ্যাঁ ওটা ধরলে লাস্টে, হ্যাঁ এই রিলেটেড দিয়েছে। হ্যাঁ হুম, পরে হবে, কেন ওনাকে ক্রিটিসাইজ করেছে। জেনারেল কোয়েশ্চেন্স, সাধারণ, না জানলেও বেরোবে, এটা গল্পটা জানলেই হবে যে রুশোকে ক্রিটিসাইজ করেছিলেন ম্যারি উলস্টনক্রাফট, তো স্বাভাবিকভাবে ইনি পরে হবে। বেসিক লাড্ডু কোয়েশ্চেন বেরিয়ে যায়। সার্ক থেকে কোয়েশ্চেন এসেছিল, সার্কের ক্রোনোলজি জানতে চেয়েছিল সেক্রেটারিজদের, ইভেন জেনারেল সেক্রেটারিজদের নামগুলো ক্রোনোলজিক্যালি একাধিকবার জানতে চেয়েছে, এবং তোমাদের ট্রিক্সও বলে দিয়েছিলাম। না মানে সার্কের না এবার কোয়েশ্চেনটা খুব মানে আমার খুব বাজে লেগেছে, যে সার্কের সাবমিটে কোন সময় কোন সময় ইউথদের সম্বন্ধে ভাবা হয়েছে, কোন সময় গার্লদের সম্বন্ধে ভাবা হয়েছে, মানে এইরকম টাইপের যে প্রশ্নটা এসেছে হ্যাঁ, সেটা দুটো আমি প্রশ্ন একদম এসেছিল। মানে আমার ধারণার বাইরে। একটা সেক্রেটারি বেসড এসেছিল আর একটা হচ্ছে টপিক বেস এসেছিল, যে মানে ইস্যু বেস, কোন ইস্যুকে কেন্দ্র করে সাবমিটটা মানে হয়েছিল। পুরোটা মানে সার্কের ওপর বেশি ফোকাস করেছিল কোয়েশ্চেনে। ওটাই শুরুতে বলছিলাম, তুমি জয়েন করনি, যে এই ধরনের কোয়েশ্চেনগুলো বাড়বে এখনকার দিনে, কারণ যারা কোয়েশ্চেন্স করছেন তারা কট্টর বলা যেতে পারে হিন্দু বা বিজেপি সমর্থক। মানে না স্যার, মানে এর প্রশ্ন পত্র এটা হয়েছিল যে যারা মানে মানে মুখস্থ বিদ্যা মানে ক্রোনোলজিক্যাল অর্ডার মানে মুখস্থ যাদের, তাদের পক্ষে প্রশ্নগুলো মানে পুরোপুরি একদম ঠিক আছে, বাট যদি কনসেপচুয়াল জায়গায় আসা যায়, যেগুলো অ্যাসেশন রিজন মানে যেগুলো ভালো ভালো টাইপের, সেই প্রশ্নগুলো একদমই ছেড়ে দিয়েছে সেই জায়গা নেই, ওটাই বলছিলাম শুরুর দিক থেকে, ওটাই আধ ঘন্টা ধরে বললাম যে আর আমি এগুলো নেই, একেবারে নেই। ভুল করে এসেছি যে কিছু বলারই নেই, মানে খুব মানে আমার মনে হয় নেট পরীক্ষা মানে পরের বার লজ্জায় মানে বসে যাবে না, মানে এত বাজে জায়গা। গ্রুপ যেটা আমি জানি বি আর আম্বেদকর, সেটা আমি কিভাবে গান্ধী করে এসেছি, মানে এইরকম আমি ভুল করেছি কালকে। হবে স্বাভাবিক। ইউএন সেক্রেটারি জেনারেল মানে ইয়ে ছিল যে যেখানে মানে ওই সিগনেচার করতে হয় মায়ের নাম বলে, তারপরে মানে স্ট্যাম্প মারতে হয়, সেখানে আমি অন্য কারো জায়গায় মানে করে দিয়েছিলাম, যে আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম কালকে পরীক্ষায় খাতায়, পরীক্ষা সেন্টারে। অনেক 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 শুনলাম ইয়ে করেছে অনেকের, মানে কি বলবো, যে ওয়াশরুমে গেলেও নাকি সেকেন্ড টাইম আবার মানে হ্যাঁ, ওয়াশরুমে গেলে তো সেই মানে আবার এসে আবার ফিঙ্গারপ্রিন্ট, আবার মানে ছবি টবি দিয়ে আবার যে ব্যাপারটা, সেটা তো হলো, কিন্তু মানে মানে কালকে খুবই নার্ভাস হয়ে গেছিলাম আমি কতগুলো বিষয়ে। তারপর পরীক্ষা সেন্টারে যারা আশপাশে ছিল তাদেরকে দেখে আমার আরো মনে হচ্ছিল যে সবাই মোটামুটি 50-55 বছর বয়সী, দেখে মানে আমার আলাদাই লাগছিল যে মানে আপনার সাথে আমি পরীক্ষা দিতে বসেছি, আর এত ডিস্টার্ব করছিল, মানে একদিকে সিসিটিভি চলছে আর ওরা নিজেদের মতো কথাবার্তা বলেই যাচ্ছে, গানটা বকেই যাচ্ছে, কোনো ব্যাপারই নেই, এরকম টাইপের ছিল। ওরা পরীক্ষা দিতে এসেছে তার অন্যতম কারণ হচ্ছে যে ওরা পিএইচডি করতে চায়, ওরা পিএইচডি নেই, প্রমোশন নইলে পাবে না, কলেজে পড়াচ্ছে বিভিন্ন জায়গায়, অনেকে রিটায়ারও আছে, তারা এখন ইচ্ছে হয়েছে পিএইচডি করবে, রিটায়ার করে নিয়েছে, একটু পড়াশোনা করি, হ্যাঁ তো পিএইচডি করলে তো এখন তো নেটটা বাধ্যতামূলক করে দিয়েছে, তো ওই কারণে এসেছে ওরা, হ্যাঁ ওই কারণেই এসেছে। একটা প্রশ্নের প্যাটার্ন না দিন দিন চেঞ্জ হচ্ছে, মানে ডিসেম্বরে একটা প্যাটার্ন ছিল, মানে এই যে মানে জোনেরটা ধরুন বাদি, ওটা আমি বাদি দিলাম, কিন্তু এবার প্যাটার্নটা সম্পূর্ণ আবার আলাদা চেঞ্জ করে না না দিয়েছে, পুরো মানে আলাদা, ডিসেম্বরের প্যাটার্নের সাথে তো সেটা মুখস্থ। লাস্ট টাইম যে পরীক্ষাটা হলো অফলাইনে, সেটা আর এটা তো সিমিলার, 100% সিমিলার, কোনো চেঞ্জ নেই। মানে করে দিয়েছে যারা মানে মুখস্থ বিদ্যা মানে মুখস্থ মানে ক্রোনোলজিক্যাল অর্ডার মনে রাখতে পারে, এইরকম টাইপের যেগুলো, সে মানে খুব সুবিধা এগুলো। তোমাদের তো আগেই হিন্টস দিয়েছিলাম যে এটাই হবে, তার কারণ এরা থিওরি বেসড কোয়েশ্চেন ছিল। আমি যখনই দেখলাম অ্যাসারশন রিজনের কোয়েশ্চেন্স নেই, আমি তোমাদের তখনই বলে দিয়েছিলাম যে এটাই তার মানে ট্রেন্ড হবে, এখন থাকবে না, ওরা কনফিউশনগুলোকে দূর করার চেষ্টা করবে, তাড়াতাড়ি এগুলো করার চেষ্টা করবে, কারণ নিজেদের
ওয়েট নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে না, তো এরা করবে না এগুলো আর সেকেন্ড টাইম, ওগুলোই হচ্ছে। সেক্রেটারি জেনারেল দেখো নামগুলো জানতে চেয়েছে ইউনাইটেড, এটা রিপিট কোয়েশনস, তোমাদের ফর্মুলা বলে দিয়েছিলাম টিডি ইউকে জেবি কেবিএ, মনে রাখবে, পাসওয়ার্ড বানিয়ে নাও এগুলোকে, এই পাসওয়ার্ড বানিয়ে নিয়ে বারবার এগুলোকে ইউজ করা শেখো, দেখো এগুলো মনে থেকে যাবে, তাই বাড়িয়ে আসবে, তুমি এরকমভাবে নামগুলো লিখলেই উত্তরগুলো বেরিয়ে আসবে। ক্রনোলজিক্যাল অর্ডারে দেখেছে খেদা সত্যাগ্রহ, মানে এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ গান্ধীজি থেকে কোয়েশ্চেন দিয়েছে, তার মুভমেন্টগুলো, খেদা হবে আগে, তারপরে না খেদা না আগে চম্পারণ হবে, চম্পারণ তারপরে খেদা, ঠিক আছে, তারপর সিভিল ডিসঅবিডেন্স, তারপরে হচ্ছে নন কোঅপারেশন, তারপর সিভিল ডিসঅবিডেন্স। আহমেদাবাদ নিউজ স্ট্রাইকও ছিল, মানে চম্পারণের পর আহমেদাবাদ, তারপর খেদা। ওই তো খেদার পাশেই আহমেদাবাদ লেখা ছিল ব্র্যাকেটে, খেদার সরি খেদার পাশেই লেখা ছিল ব্র্যাকেটে। চম্পারণ ছিল, আহমেদাবাদ নিউজ স্ট্রাইক ছিল, খেদা ছিল, সিভিল ডিসঅবিডিয়েন্স ছিল, নন ভায়োলেন্স ছিল। তো এগুলোই ছিল, এগুলো রিপিট কোয়েশ্চেন্স গান্ধীজি থেকে, বারবার তোমাদের বলি এগুলো দেখে নিও। অভিনব ভারতকে এস্টাবলিশ করেছিলেন, বারবার বিহেভিয়ারালিজম থেকে দিয়েছে, বিহেভিয়ারালিজম কি ভ্যালু লেডেন নাকি ভ্যালু ফ্রি, তো এটা তো ভ্যালু লেডেন হবে, ভ্যালু ফ্রি তো নয়, সরি বিহেভিয়ারালিজম তো ভ্যালু ফ্রি, আইডিয়ালিজম হচ্ছে ভ্যালু লেডেন, আইডিয়ালিজম হচ্ছে ভ্যালু লেডেন। হ্যাঁ, এগুলো পাঁচটা মানে ক্রোনোলজিক্যাল স্টেটমেন্ট দিয়েছিল, কোনটা ঠিক কোনটা ভুল, মানে এর মধ্যে ছিল যেটা সিস্টেম অ্যাপ্রোচ দিয়েছে, ইনপুট আউটপুট, সেটা ডেভিড স্ট্যানের, বিহেভিয়ারালিজমের প্রবক্তা ডেভিড স্ট্যান, বিহেভিয়ারালিজমকে ভ্যালু ল্যাডেডের কথা বলা হয়েছিল, মানে এরকম বিহেভিয়ারালিজম থেকে পাঁচটা প্রশ্ন দিয়েছিল, বেসিক ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, লাড্ডু কোয়েশ্চেন দিয়েছে তোমাদের বারবার, এগুলো আমি থিওরি পড়াতে গিয়ে এগুলো এখনো আমাদের চর্চা হয়নি বিহেভিয়ারালিজম ইউনিট 4-এর যেহেতু, বাট পলিটিক্যাল থিওরি পড়াতে গিয়ে তোমাদের বিহেভিয়ারালিজম, তোমাদের এম্পিরিসিজমের কথা আমি একাধিকবার বলেছি, তো সেখানে তোমরা জানো এগুলো 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 লাড্ডু কোয়েশ্চেন্স হয়ে যায়। এই যে এটা রিপিট কোয়েশ্চেন্স, ভাষা থেকে রিপিট কোয়েশ্চেন মানে PYQ-তে এসেছিল, যে 2021 সালে সম্ভবত যে পরীক্ষাটা হলো, 21-22-এর যে পরীক্ষাটা সাইকেলে যেটা মার্চ করে হলো, সেখানে এসেছিল যে কোন ভাষাগুলোকে এই ভাষার তকমা দেওয়া হয়েছে, ঠিক আছে, কি বলে এটাকে, ক্লাসিক্যাল ভাষা তকমা দেওয়া হয়েছে, তো এগুলো তো ছিল সেখানে। তো তামিলনাড়ু দিয়ে শুরু হবে, উড়িষ্যা দিয়ে শেষ হবে, তো এটাও মনে রাখলে বেরিয়ে যাবে, তামিলনাড়ু দিয়ে দেখবে যদি শুরু করো তুমি, তার উত্তরটা বেরিয়ে আসবে, একবারে উত্তরটা বেরিয়ে আসবে, তামিলনাড়ু দিয়ে শুরু, উড়িয়া দিয়ে শেষ, তাই বেরিয়ে গেল উত্তর, তামিলনাড়ু দিয়ে শুরু করলেই উত্তর আসবে, এখন তামিলনাড়ু নামটা লেখনি তোমরা, তামিলনাড়ু ছিল না, হ্যাঁ ভাষটা সংস্কৃত দিয়ে শুরু হবে না, না তামিলনাড়ু দিয়ে, তামিল দিয়ে শুরু হবে। দেখো ইউনিট 7-এর মেটেরিয়াল তোমাদেরকে যাদের দিয়েছি খোলো, দেখো ওখানে পরিষ্কার করে এক পাতার মধ্যেই লেখা আছে, এক পাতারই তো দিয়েছি, দেখো ওখানে খুঁজে পরিষ্কার লেখা আছে যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেখানে কিন্তু তামিলনাড়ু দিয়ে শুরু হচ্ছে, উড়িয়া দিয়ে শেষ হচ্ছে, তো এই জাস্ট দুটো মনে রাখলেও তো হবে, তাতেই হবে, এই বেরিয়ে গেল সঠিক উত্তর। ওই মানে রিপ্রেজেন্টেশনস লোকসভায় যেটা বলেছিলাম সেই সময়, যেটা ট্রিকি কোয়েশ্চেন্স হয়ে যায়, এটা লাস্ট যেটা সংখ্যাটা বেশি দেখাবে সেটাই লাস্ট হবে ইলেকশনে, না জানা থাকলেও এটা মানে এটা না জানা থাকলেও এটা কেউ চোখ বন্ধ করে আসতে পারবে, ঠিক আছে, তো এই আর কি। তাহলে এগুলো কোয়েশ্চেন্স এসেছে, স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স এসেছিল, বাই পার্টি সিস্টেম, ইউকে পার্টি সিস্টেম, ইন্ডিয়ান মাল্টি পার্টি সিস্টেম, জাপান পার্টি সিস্টেম, সাউথ আফ্রিকা পার্টি সিস্টেম, তো এগুলোও তো অনেকটা ইজি হয়ে যায়, এগুলো ইউনিট 4টা পড়াই। সাউথ আফ্রিকা কি সিঙ্গেল পার্টি সিস্টেম, আর জাপানেরটা একটু বলবেন, চোখে ভুল করেছি মনে হচ্ছে। ঠিক আছে, ওটা দেখে বলবো, ওটা আনকমন নাম দিয়েছে, কিন্তু বাকিগুলো তো দেখলে বুঝতেই পারবে সেখানে, হ্যাঁ যে প্রথমে তিনটে তো জানা আছে, ইউকে, ইউএস আর হচ্ছে ইন্ডিয়ার তিনটে জানি, তো জাপানেরটা আর আফ্রিকারটা জানি না, তো যে কারণে অপশনে ছিল আমি এবিসি তিনটে ঠিক করে মানে দিয়েছি যে এবিসি ঠিক, আর হচ্ছে ওই ডি আর ই আমি ভুল করে, মানে ওই দুটো ভুলে আমার মনে হয়, তো জানি না, তো এটাই আমার জানা ছিল, একটু আপনি দেখে আমাকে বলবেন। ওই দুটো আনকমন নাম দিয়েছে, এবার দেখে একটু বলা যাবে। প্রশ্নতে একটা জিনিস দেখলাম যে আমাদের সেকেন্ড সিটটা ইনকারেক্ট বেশি ছিল, মানে কারেক্টের থেকে ইনকারেক্ট গুলো বেশি চুজ করার ব্যাপার ছিল, যেমন এরকম কোয়েশ্চেন এসেছিল যে অনেক কটা স্টেটমেন্টের মধ্যে যে দীনদয়াল উপাধ্যায় কি অপোজ করেছিল ইন্টিগ্রাল হিউম্যানিজমে, কিন্তু উনি তো সাপোর্টার ছিলেন, তো এর প্রশ্ন ছিল অপোজের জায়গাটায় অনেকে ভাবে ও আচ্ছা ইন্টিগ্রাল হিউম্যানিজম দীনদয়াল উপাধ্যায় ও আচ্ছা, কিন্তু ওটা যে ইনকারেক্ট বলেছে সেটা অনেক জায়গায় মানে এরকম ছিল। আর কোয়েশ্চেন 1 পেপার 1 তো আলাদাই ছিল, মানে প্রত্যেকবার আলাদা আলাদা টাইপের পেপার 1-এর প্রশ্ন, ব্লাড সিরিজ ছিল না, ডাইরেকশনের অঙ্ক ছিল না, লেটার সিরিজ, নাম্বার সিরিজ, ডিআই ছিল, লেন্দি কোয়েশ্চেন হয়েছিল, এবং কোয়েশ্চেনগুলো কিন্তু সহজ ছিল, মানে ফার্স্ট পেপারেরও কোয়েশ্চেনগুলো সহজ ছিল, লেটার সিরিজ ছিল, তারপরে ম্যাথ ছিল, নাম্বার সিরিজ ওগুলো সহজ ছিল, যেগুলো আপনি করিয়েছিলেন ওর মধ্যে থেকে এসে গেছে কমন।
তারপরে দেখো ওই উদয় স্যার করিয়েছেন, সেখান থেকেও এসেছে কমন, লজিক থেকে এসেছে 5টা প্রশ্ন, 5টাই কমন তোমাদের আশা করি। উদয় স্যারের কম্পিউটারের কোয়েশ্চেন্সগুলো খুব ইজি দিয়েছিল, খুব জটিল কিন্তু তা নয়, একটুখানি প্র্যাকটিস করলেই এগুলো পিওয়াইকিউগুলো প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যায় কম্পিউটারের কোয়েশ্চেন্স। অনেক মানে লাস্ট 2-1 বছর দেখলাম কম্পিউটারের ভালো দেয়নি কোয়েশ্চেন, কিন্তু এইবার অনেকগুলো ঢেলে দিয়েছে। রিসার্চ মেথোডোলজি থেকে সেই রকম কোয়েশ্চেন ছিল না সেকেন্ড শিফটে, কিন্তু একটা কোয়েশ্চেন রিসার্চ মেথোডোলজি থেকে ছিল, সেটা হচ্ছে এপিআই স্টাইলে লেখা কিভাবে হয়। এপিআই স্টাইলে ওইটাও তো ছিল, ওই টি টেস্ট, এফ টেস্ট, হ্যাঁ ওটা একটা ছিল, সেকেন্ড ওটা একটা ছিল, কিন্তু খুব কম ছিল। হ্যাঁ ওটা একটা ছিল। তারপরে টিচিং থেকে একটা বা দুটো কোয়েশ্চেন ছিল, বেশি ছিল না। হ্যাঁ এটা টেক্সটটা তো কমন ছিল, এত সহজ টেক্সট দিয়েছে শান্তিনিকেতনে যে 5টাই কমন সেখানে, এবং পরিষ্কার দেখা যাচ্ছে। এবং স্টেটমেন্ট ইয়েটাও টেক্সটটাও ছোট ছিল, এসেটাও অনেক ছোট ছিল, 6-7 লাইনের ছিল, তো কাজে এটা একবার পড়ে নিলেই সব উত্তরগুলো বেরিয়ে আসছে। এই আর কি, তো সহজ, ডিফিকাল্ট তো কিছু নয়। তো এটাই বলবো, তোমাদের কাট অফ অনেক যাবে, যদিও দুর্নীতিটা কম হবে বলে হয়তো, তাও ওই ধরে নাও সংখ্যাটা 4-5-এর মধ্যে, বা হয়তো জেনারেলে যদি বলি যেটা যেত আগে, হ্যাঁ তো সেই রকমই যাবে। দুর্নীতিটা যেহেতু কম হবে, কারণ এর আগে অফলাইনে পরীক্ষা হলে দুর্নীতি হয়তো মানে পাশ করবে কিনা এটা একটা সন্দেহ ছিল, কিন্তু যেহেতু ওটাকে ওই প্রসেসর হলো না, অনলাইনে হয়েছে, তো কাজেই আশা করা যায় যে প্রশ্ন অনেক ইনফরমেটিভ হলেও করে আসাটাও অনেকটা ডিফিকাল্ট। এমন নয় তোমাকে মুখস্থ করতে হবে, বারবার তোমাকে কোয়েশ্চেন সলভ করতে হবে। যতক্ষণ না কোয়েশ্চেন সলভ করছো, রোজ যে প্র্যাকটিসটা যেটা তোমরা করেছো এখানে, যে রোজ তোমরা প্র্যাকটিস করছো আমার এখানে কোয়েশ্চেন, তোমাকে ইউনিট ওয়াইজ দিয়েছি, টপিক ওয়াইজ দিয়েছি, ইয়ার ওয়াইজ দিয়েছি, মাস্টার্সের লেভেলে দিচ্ছি, এমফিলের লেভেলে দিচ্ছি, পিএইচডির লেভেলে দিয়েছি, সমস্ত কোয়েশ্চেন তোমরা যারা করেছো সলভ তাদের জন্য এগুলো ইজি, যারা করতে করোনি তাদের তো আর বলার কিছু নেই, করতে হবে, নইলে কিন্তু এর পরের পরীক্ষাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো এটাই তোমাদের বলবো, যে যারা হয়তো এখনো প্রিপারেশনটা সেই রকমভাবে নিতে পারোনি, এখন নেবে ভাবছো, 6 মাস, ডিসেম্বর আসতে আসতে তোমরা সবাই পাস করে যাবে, এটা কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। জাস্ট একটাই জিনিস তোমাদের করতে হবে, সেটা হচ্ছে ক্লাস লেকচারটা মন দিয়ে শোনো, শোনার পর যে মেটেরিয়ালটা দিচ্ছি সেটা পড়ো, পড়ার পর বা ক্লাস লেকচারে যেগুলো নোট করতে বলছি, যেগুলো মেটেরিয়াল হয়তো আমি সঙ্গে সঙ্গে দিতে পারছি না, কিন্তু ক্লাসে বলছি এগুলো নোট করে নাও, ধীরে ধীরেই বলছি, সেগুলো নোট করে নিলে, কিংবা লেকচারটা দেখে পরে আরেকবার নোট করে নিলে মুখস্থ হয়ে যাবে তাতে করে। তারপরে গিয়ে পিওয়াইকিউটা সলভ করো, পিওয়াইকিউটা সলভ করার পর আমার পিওয়াইকিউয়ের অ্যানালিসিসটা শুনে নাও, দেখো খুব সহজ হয়ে যাবে, এগুলো খুবই সহজ। কিন্তু এটা যারা করছো না তাদের জন্য কিন্তু মানে আর বলার কিছু নেই তাদের, বা করতে পারছো না তাদের সময় লাগবে, কিছু বলার নেই, তাদের জন্য সময় লাগবে, সেই সময়ের জন্য অপেক্ষা করো। কিন্তু যারা করছো তাদের আশা করি, যেমন রুদ্র আছে কি এখানে, রুদ্র যেমন আমাকে ফোন করে ক্লাসের পরীক্ষার পরেই, সঙ্গে ওর ফার্স্ট শিফটে পরীক্ষা হয়েছে, ফোন করে ও বললো যে স্যার আমার প্রায় 90টা আবার জেনারেল ফার্স্ট পেপারে ঠিক হবে, সেকেন্ড পেপারে, আর ফার্স্ট পেপারে ওর ঠিক হবে বলছে 30টার মতো। তাও বলছে স্যার 30টা তো হবেই, বেশি হতে পারে বা 30টা তো মিনিমাম হবে। তো 120টা প্রশ্ন ঠিক হতে পারে, তার অন্যতম কারণ এইখানে কিন্তু এই যে ক্লাসগুলো রেগুলার টেনে টেনে করেছে বলে, প্লাস হচ্ছে প্রচুর পিওয়াইকিউ সলভ করেছে বলে। সো আমি তোমাদেরকে ওটাই বলবো, এবং আশা করি অনেকে তোমরা এবার জেআরএফ হবে, তোমাদের আশা তো করা যায় 3 থেকে 4 জন যে তোমরা জেআরএফ পাবেই, বাকি তোমাদের নেট তো ডজন খানেক হওয়া উচিত, 12 জন তো ধরে নেওয়া যায় যে নেট হওয়া উচিত, দেখা যাক এখন কি হয়। তো এই হচ্ছে বিষয়। তো তাহলে বুঝতেই পারছো যে পড়াশোনাটা কোন দিকে করতে হবে, ট্রেন্ডগুলো বুঝে নাও। ট্রেন্ডগুলো হচ্ছে ইনফরমেটিভ কোয়েশ্চেন্স, ট্রেন্ডগুলো হচ্ছে ট্রিকি কোয়েশ্চেন্স, ট্রেন্ডগুলো হচ্ছে ইনকারেক্টের সংখ্যাটা বেশি, ট্রেন্ডগুলো হচ্ছে ম্যাচিংয়ের সংখ্যাটা বেশি, ট্রেন্ডগুলো হচ্ছে নাম্বারের স্টেটমেন্টের সংখ্যাটা বেশি, ট্রেন্ডগুলো হচ্ছে বইয়ের নাম, ট্রেন্ডগুলো হচ্ছে সংগঠন যেগুলো প্রতিষ্ঠা করেছে, পত্রিকা যেগুলো পাবলিশ করেছে, বই যেগুলো লিখেছে সেগুলোর নাম, প্লাস সেগুলো ক্রোনোলজিক্যালি, প্লাস তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে এসেগুলো আগে করে আসতে হবে, এসে সংখ্যাটা তো থাকছেই কম্পালসারিলি, এসেগুলো আগে করে আসতে হবে, কারণ ঠান্ডা মাথায় ওগুলো বোঝার থাকে, ধীরে ধীরে পড়ার থাকে, কারণ শেষের দিকে কি আর পড়ার ধৈর্যটা থাকে না। তো এসে যেহেতু থাকছে, পরীক্ষার আগে সবার আগে চেষ্টা করবে এসেটাকে খুঁজে বের করা, এসেটাকে আগে সলভ করার চেষ্টা করবে। 3টে এসে ছিল, যেমন এইবার 15টা কোয়েশ্চেন্স কমন, এসেটাকে করে আসতে হবে। প্রশ্নগুলোর মধ্যে যেমন খুব বেশি ইমফ্যাসিস থাকবে, যেমন থিওরির কম থাকবে, এমফ্যাসিস থাকবে, যেটা বললাম যে যেহেতু একটা এখন মানে প্রো বিজেপি টিচার্সরাই যেহেতু এখন কোয়েশ্চেন তৈরি করার সুযোগ পাচ্ছে, কাজেই ওই মানে হিন্দু রিলেটেড কোয়েশ্চেন্সগুলো বেশি থাকবে, হিন্দু থিঙ্কার্স রিলেটেড কোয়েশ্চেন বেশি থাকবে, সাভারকার, অরবিন্দ, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামমনোহর লোহিয়া, দীনদয়াল উপাধ্যায়, এগুলোর থেকে থাকবে কোয়েশ্চেন্স।
গান্ধীজি থেকে প্রশ্ন থাকবে, গান্ধীজি থেকে তো প্রত্যেকবারই থাকে, এটা তো ব্যতিক্রম হবে না, গান্ধীজি থেকে থাকবেই প্রশ্ন। তোমাদের ইন্ডিয়ান ফরেন পলিসির কোয়েশ্চেন থাকবে এবং সেগুলো খুব ইনফরমেটিভ কোয়েশ্চেন, সেগুলোই থাকবে। কোন ট্রিটিগুলো কবে হলো, লেটেস্ট ট্রিটিগুলোও কিন্তু বিশেষভাবে থাকবে। লেটেস্ট ট্রিটিগুলো সেপা, সেকপা, বেকা, তারপরে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, তারপরে সেখানে ওই নেহরুর আমলে যে ট্রিটি হচ্ছে চায়নার সঙ্গে, গান্ধীর আমলে যেটা তোমাদের বললাম যে শাস্ত্রীর আমলে যে ট্রিটি হচ্ছে তাসকান্ত এগ্রিমেন্ট, গান্ধীর আমলে, ইন্দিরা গান্ধীর আমলে যে ট্রিটি হচ্ছে যেটা দেখতে পাচ্ছি আমরা, সিমলা এগ্রিমেন্ট, তারপরে তোমরা ফরেন পলিসিতে গুজরাল ডক্টরিন যেটা হচ্ছে এইচ ডি দেবেগৌড়ার আমলে, সেটা তোমরা দেখতে পাবে যে অটল বিহারী বাজপেয়ীর আমলে যে লাহোর বাস ট্রিটি হচ্ছে সেটা, তারপরে এই টেররিস্ট অ্যাক্টিভিটিসগুলো কিন্তু ইনক্লুডিং, এগুলোকে ছাড়া যাবে না। টেররিস্ট অ্যাক্টিভিটিসগুলো কখন কোথায় কোন বাসে আগুন লাগাচ্ছে, কখন তারা পার্লামেন্টে অ্যাটাক করছে, সেগুলো একবারে ট্র্যাডিশনাল কোয়েশনস। তারপরে তোমরা চলে আসো নরেন্দ্র মোদীর আমলে কি হচ্ছে, অ্যাক্টিস্টে কি হয়েছে, অ্যাক্টিস্ট কবে হয়েছে, লুকিস্ট কবে হলো, অ্যাক্টিস্ট কবে হলো, এগুলো রিলেটেড কোয়েশনস, এগুলো একেবারে কন্টেম্পোরারি কোয়েশনস বা এগুলো বারবার রিপিটেড কোয়েশনস। এদের যেহেতু একটা ভাবনার একটা লিমিটেশনস আছে, কাজে এগুলোই করবে, এটা তোমাদের কিন্তু বারবার মাথায় রাখতে হবে। এবং থিওরির পার্টগুলোতে যদি তোমরা একটু দুর্বল হও তাহলে ছেড়ে দাও আপাতত, এখানেই বেশি করে ফোকাস করো। স্টেট পলিটিক্সের বিষয়গুলো, যে কোন রাজ্য কবে ভাঙছে, কোন রাজ্য কবে তৈরি হচ্ছে, এগুলো ভাঙা করার দিকে বেশি করে জোর থাকবে। ভাষার দিকে বেশি করে জোর থাকবে, যেমন ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন করছে গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। ল্যাঙ্গুয়েজ থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রশ্ন প্রচুর থাকবে, ব্যতিক্রম এইবারও হয়নি কোনো শিফটেই। তো এটা তো থাকবে, কারণ এগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এদের থিওরি বেসড কোয়েশ্চেন তৈরি করার প্রবণতাটা কম, এদের থট বেসড প্রশ্ন করার বেশি। তার অন্যতম কারণ বললাম যে যাদের রিক্রুট করেছে এগুলো করার জন্য, তারা কিন্তু খুব কম মানে খুব ইয়াং জেনারেশনস, এরা কিন্তু ইনফরমেটিভ কোয়েশ্চেন্স পড়েই চাকরি পেয়েছে, এদের মাথাতেও ওগুলোই আছে। এরা কখনো থিওরি পড়েনি, থিওরি তৈরি করেও নি এরা কখনো গিয়ে, কাজে প্রশ্ন এগুলো করবে না। আবার তুমি ওয়েস্ট বেঙ্গলে যখন তুমি সেট পরীক্ষা দেবে, আগামী যে সেট পরীক্ষা আছে সেখান থেকে এটা ধরে নাও, এই যে তোমার থিওরির কোয়েশ্চেন্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। এই যে লিবারালিজম কনজারভেটিজম থেকে থাকবে না খুব একটা বেশি, লিবারালিজম থেকে থাকবে, সোশ্যালিজম থেকে থাকবে, মার্কসিজম থেকে, ফেমিনিজম থেকে, মাল্টিকালচারালিজম আর পোস্ট মডার্নিজম, এগুলোর থেকে তো কোয়েশ্চেন থাকবেই। চোখ বন্ধ করে এগুলো কিন্তু করে আসতে পারবে। ওয়েস্টার্ন পলিটিক্যাল থট থেকে প্রচুর প্রশ্ন থাকবে, এগুলো চোখ বন্ধ করে তুমি জেনে নাও যে ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে, তখন তার প্যাটার্নটা আবার বদলে যাবে। কেন? কারণ এখানে বামপন্থীরা কোয়েশ্চেনসগুলো করে, এবং বামপন্থীরা এখানে প্রত্যেকেই, বিশেষ করে যেমন ওই কলকাতার কেন্দ্রিক বামপন্থী, এরা কেউ দেখবে থিওরি নিয়ে চর্চা করে, এরা দেখবে থিঙ্কার ওয়াইজ চর্চা করে, ওয়েস্টার্ন কেন্দ্রিক চর্চাটা এদের বেশি, কাজে এই প্রশ্নগুলোও কিন্তু তুমি বেশি পাবে। তো এই লেভেলে তোমাকে এই রকমভাবে পড়াশোনা করতে হবে, তাহলেই দেখবে ইজিলি হবে। এবং বারবার বলছি যে জাস্ট ক্লাস লেকচারগুলো শোনো, বেশি সময় না পেলেও ক্লাস লেকচার শুনে যতটা নোট করতে পারলে, যতটা রিকল করতে পারলে, সেইটার উপর বেস করেই পিওয়াইকিউগুলো সলভ করো। এবং পিওয়াইকিউগুলো সলভ করতে গিয়েও সেখানে টপিক ওয়াইজ করো আগে, তারপরে ইউনিট ওয়াইজ, তারপরে চেষ্টা করো পুরোটা যখন কভার হয়ে যাবে, বা অ্যাটলিস্ট 70% যখন তোমার হয়ে যাবে, তখন তুমি ইয়ার ওয়াইজ করো। তার আগে ইয়ার ওয়াইজে যাওয়ার দরকার নেই। এবং অবশ্যই সেখানে তোমার চেষ্টা এটাই থাকবে, সেটা হচ্ছে কি, যে তোমার বারে বারে যে কোয়েশ্চেনগুলো রিপিট হচ্ছে পিওয়াইকিউগুলোতেও, ওগুলো ভালো করে ফোকাস করা, ওগুলোকে বারবারে ফোকাসে রাখা, ওগুলোর থেকেই প্রশ্ন হবে। এবং আইআরের থিওরি থেকেও খুব বেশি প্রশ্ন হবে না, মানে অ্যাটলিস্ট কনসেপচুয়াল প্রশ্ন হবে না। ওই হয়তো ইএইচ কারের লেখা বইয়ের নাম, তার পাবলিকেশনের নাম, হান্স জে মর্গেনথাউয়ের লেখা নাম, এই বেসিক যেগুলো ডমিনেন্ট থিওরি সেগুলো থেকেই জিজ্ঞেস করবে। ওয়ালারস্টাইনের থিওরি, যেগুলো ডমিনেন্ট, যেগুলো চোখ বন্ধ করে যেগুলো চোখে আমরা যেগুলো ভাসে সেগুলো। অন্যান্য যে থিওরিজগুলো যেগুলো আছে, যেগুলো যে জটিল হয়ে যায় থিওরিজগুলো বা সাব থিওরিজ যেগুলো আছে, ওগুলোতে যাবে না ওরা, বেসিক জিনিসগুলোর উপরেই ফোকাসটা থাকবে। এটা একটা ট্রেন্ড তৈরি হয়েছে, তো এটাতেই ফোকাস করো। এটা আমার মনে হয় ডিসেম্বর আস্তে আস্তে তোমরা যারা করতে পারবে না বা করারও আবার ইচ্ছে আছে, নেটটা যাদের নেট হবে, জিআরএফ হবে না তাদের জন্য, প্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেটের জন্য, এই প্রসেসে পড়াশোনা করো। আমার মনে হয় কেউ বাদ যাবে না। তোমরা যতজন জয়েন করেছো বা আছো, অনেকদিন তো হয়ে গেল বেশিরভাগেরই, রিসেন্টও যারা জয়েন করেছো, ইভেন নতুন জয়েন করেছো ময়ূরাক্ষী, আমি জানি না তুমি কতটা শেষ করতে পেরেছো, বাট আমি তোমাকে এটাও বলতে পারি, এই যে সিস্টেম বললাম, এই সিস্টেমে যদি পড়াশোনা করো তাহলে তোমার বেশি সময় লাগবে না, হয়ে যাবে। হ্যাঁ স্যার, আমার অনেকটাই বাকি আছে, মানে পড়ার ইয়েতে, মানে ইউনিটের গুলোর ক্ষেত্রে। তাহলে এই যে প্রসেস বললাম, এই প্রসেসে পড়ো, দেখো তাড়াতাড়ি হয়ে যাবে। যেগুলোতে বেশি এমফ্যাসিস দিলাম আমি, সেগুলোই তুমি জোর দাও, সেগুলোর উপরেই জোর দাও, সেগুলোই আগে শেষ করার চেষ্টা করো। ইনফরমেশনের জায়গাগুলোকে মাথায় রাখার চেষ্টা করো, এবং ইনফরমেশন যেহেতু তুমি ভুলে যাবে, একেবারে স্বাভাবিক বিষয়,
কাজেই তোমাকে বারবার প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই সবার আগে তোমাকে তোমার দিনের কাজ শুরু করার আগেই তোমাকে পিওয়াইকিউগুলো সলভ করে নিতে হবে। মানে একটা করে প্র্যাকটিস সেট, দিনে 100টা করে কোয়েশ্চেন্স বা 50টা করে কোয়েশ্চেন তোমাকে সলভ করতেই হবে। এটা তুমি দিনে যাই করো না কেন, যাই তোমার কাজ থাক, কাজের শিডিউল থাক, ঘুম থেকে উঠেই যদি এটা করে নিতে পেরেছো, এই কাজটা যদি আগে করে নিতে পেরেছো, এখানেই মুখস্থ হয়ে যাবে। এবং ক্লাসগুলো মিস যদি করো তাহলে একটু লস হবে তোমাদের, কারণ অনেকে তোমরা বলছো এটা যে ক্লাসে গিয়ে তোমার আমার শব্দটা কানে ভাসছে, যেহেতু আমার শব্দটা তোমার কানে ভাসছে সেই কারণে আমি ভুলে যেতে পারি, বাট তোমরা ভুলবে না। কাজে ক্লাসগুলো যদি করতে পারো রেগুলার, শব্দগুলো কানে ভাসবে, এক্সপ্লেনেশনগুলো কানে ভাসবে, ওই ধারণার মধ্যে থেকেই তুমি উত্তরগুলো করে আসতে পারবে, মুখস্থ করতে হবে না তোমাকে। এই হচ্ছে বেসিক প্যাটার্ন। এই প্যাটার্নে পরীক্ষাগুলো কিন্তু হবে, এটা মাথায় রাখার চেষ্টা করো, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো এই প্রসেসে পড়াশোনা করো সবাই, আশা করি রেজাল্ট তোমাদের ভালোই হবে। দেখা যাক, যেহেতু অনলাইনে পরীক্ষা হয়েছে রেজাল্ট দিতে বেশি দিন লাগাবে না, এটা তো জাস্ট একটা মাউসের খেলা, এক ক্লিকেই হয়তো বেরিয়ে আসবে সব রেজাল্ট। তো এখন বোধহয় আজকে বোধহয় লাস্ট পরীক্ষা ছিল নাকি তাদের? না, কালকে ছিল আমাদের। কালকেই শেষ ছিল, তাহলে তো বেশি দিন সময় লাগবে না, যেহেতু আমাদের শেষে হয়েছে পরীক্ষা, তাহলে এখন বেশি দিন সময় লাগবে না। আশা করি তোমরা ধরে নাও যে 15 থেকে 20 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। হ্যাঁ, আনসার কি তোমরা 15 দিনের মধ্যে পেয়ে যাবে, 15 দিনের মধ্যে আনসার কি 15 দিনের মধ্যে পেয়ে যাবে। আর রেজাল্ট তোমরা হচ্ছে ওই 22 তারিখ বা মানে 22 দিন 23 দিনের মাথাতে রেজাল্ট পেয়ে যাবে, এত বেশি দেরি করবে না। বা হয়তো হতে পারে সেখানে ম্যাক্সিমাম টেনে টুনে 1 মাস, 1 মাসের মধ্যে রেজাল্ট হাতে পেয়ে যাবে, এটা হবে। তো তৈরি করো নিজেকে, নিজের খামতিগুলো ধরার চেষ্টা করো, কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে, কোনগুলো তুমি বারবার ভুলে যাচ্ছ, কোনগুলো কনফিউশন হচ্ছে, রিভিশন না করার জন্য তুমি পারছিলে না, না কোয়েশ্চেন সলভ করার জন্য পারছিলে না, ঠিক আছে? এগুলোতে ফোকাস করলেই হবে। জেনারেল পেপারটাও অনেক সহজ ছিল যেহেতু, কাজে জেনারেল পেপারটাও আমি বলবো যে জেনারেল পেপারটাও প্যারালালি এখন থেকে পড়ার চেষ্টা করো। জেনারেল পেপার রিসার্চ মেথোডোলজির কোয়েশ্চেন্স হয়নি, মানে এটা বুঝতে পারছো যে ট্রেন্ড এখন কিন্তু এটাই চলবে, রিসার্চ মেথোডোলজি থেকে খুব কম কোয়েশ্চেন্সই করবে, কারণ এরা কেউ রিসার্চে এতটা এক্সপার্ট নয়, থিওরির লোক নয়, তো এরা এতটা এক্সপার্ট নয়। তো কাজেই ওটাতেও ফোকাস কম থাকবে, টিচিংয়ে থাকবে কমই থাকবে, এটা একেবারে স্বাভাবিক কথা। ব্যাস এগুলোই হবে, এটাতে ফোকাস করো। নাম্বার সিরিজ, লেটার সিরিজ, ব্লাড রিলেশন, ডিরেকশনস, এগুলোতে থাকবে কোয়েশ্চেন্স, এগুলো যেমন আমরা গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এইবার কিন্তু থাকবে। তো ওগুলোর দিকে ফোকাসটা দেওয়ার চেষ্টা করো, ওগুলো ভালো করে দেখো, বারবার সলভ করো, কারণ এগুলো প্র্যাকটিসের বিষয়, যত প্র্যাকটিস করবে তত তোমার ব্রেন শার্প হবে, যত ব্রেন শার্প হবে তত কোয়েশ্চেন দেখা মাত্র উত্তর করে আসতে পারবে। যেমন এইবারই নাম্বার সিরিজ, লেটার সিরিজ যেগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে তাই হয়েছে। দেখে মনে হবে অনেক বড় কঠিন হেন তেন হবে না, কিন্তু যখন পরপর নিচে নিচে লিখে নেবে তখনই তুমি পরিষ্কার ডিফারেন্সগুলো দেখতে পাবে। হ্যাঁ, +3 -3 +3 -3 করে যেমন লেটার সিরিজ বেরিয়ে যাচ্ছে, নাম্বার সিরিজ বেরিয়ে যাচ্ছে, আর লেটার সিরিজের কোয়েশ্চেন্সটা না লেটার প্লাস নাম্বার দুটোই ছিল, তো সেখানে হচ্ছে তোমার দেখবে +2 -2 +2 একটা হচ্ছে +2তে গেছে, একটাকে -2তে গেছে, আর একটা লেটার সিরিজটা মাঝে যেটা লেটার সিরিজ ছিল সেটা হচ্ছে কিন্তু পরপর নেমে গেছে। এই তো এগুলো তোমাদের করিয়েছি, এগুলো তোমরা জানো, ক্লাসগুলো রেকর্ডিং রয়েছে, দেখে নিও, আর একবার দেখে নিয়ে নিজের মতো করে করো, বাদ যাবে না কিন্তু। অনেক দিন হয়ে গেছে, তোমরা অনেকে আছো, চেষ্টা করছো, আশা করি ডিসেম্বরের মধ্যে সবাই আছো যারা, সবার হয়ে যাওয়া উচিত, কেউ বাদ যাবে না, ঠিক আছে? চলো তাহলে আজকে এতটুকুই থাক, কিছু বলার থাকলে বলতে পারো, আদারওয়াইজ এতটুকুই থাক আজকে। আগামীকাল থেকে আমরা আবার নতুন নিজের মতো করে যেমন ক্লাস করছিলাম সেই হিসেবে সেই একই রকমভাবে ক্লাস করা শুরু করে দেবো। নতুন যারা জয়েন করেছো তাদের চিন্তার কোনো বিষয় নেই, তুমি যতক্ষণ না টপিকটা বুঝতে পারছো ততক্ষণ তোমাকে ছাড়া হবে না, তুমি তোমার প্রশ্ন থাকলে করতে পারো, টপিকটা যেটা বুঝবে সেই টপিকেরই কোয়েশ্চেন তোমাকে সলভ করানো হবে, অন্য কোনো টপিকের কোয়েশ্চেন তোমাকে দেওয়া হবে না, কাজেই চিন্তার কোনো বিষয় নেই, যতটুকু পড়বে ততটুকুই সলভ করবে, ততটুকুই আন্ডারস্ট্যান্ডিং তোমার তৈরি হবে, তুমি এগিয়ে যাবে। যদি পিছনের পড়াগুলো টানতে পারো তাহলে ভালো, টেনে নিও, ইউটিউবে ক্লাস লেকচারগুলো রয়েছে, দেখে নিতে পারো, প্লে লিস্ট ধরে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6 থেকে 10 পর্যন্ত একেবারেই সিকোয়েন্সে রয়েছে। প্লাস হচ্ছে জেনারেল পেপারেরও কিন্তু সেখানে ক্লাস লেকচারগুলো রয়েছে, টপিক ইউনিট ওয়াইজ, সেগুলোও দেখতে পারো। তো এগুলো দেখে দেখো, বেশি সময় লাগবে না, ডিসেম্বরের মধ্যে আশা করি সবার হয়ে যাবে। এই নেটে তো অনেকজনই হয়ে যাওয়া উচিত, ডজন খানেক, যেমন বলছি ডজন খানেকের জন্য হয়ে যাওয়া উচিত, বাকিরা দেখা যাক কী করে, ঠিক আছে? চলো তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল।
আমরা আগামীকাল যে ক্লাসটা নতুন একটা টপিকে ক্লাস করব বলেছিলাম, তাহলে ওটা শুরু করে দেবো। চলো, গুড নাইট।